আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অ্যাডভান্টেক এবং এনইডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড এর পক্ষ থেকে আজকের এই অটোক্যাড ইলেকট্রিক্যাল সেমিনারে যুক্ত হওয়ার জন্য আবার অভিনন্দন জানিয়ে আজকের সেমিনারটি আমরা শুরু করছি। আজকের সেমিনার হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যালের উপরে। অটোক্যাড ইলেকট্রিক্যালের যে বিষয়টা আজকে আপনাদের সাথে আছে, আমি মাসুদুল ইসলাম, অটোমেশন এবং ডিজাইন ইঞ্জিনিয়ার, অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আচ্ছা, আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো অ্যাবাউট অটোক্যাড। আসলে অটোক্যাডটা কি, অটোক্যাডটার একটু হিস্টোরিক্যাল তথ্য আমরা জানবো, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। আচ্ছা, অ্যাবাউট অটোক্যাড যদি বলি, আমরা সাধারণত জানি কোন একটা সেন্টেন্সে সাধারণত আমাদের যেই লেটার থাকে, আমাদের প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার। কোনো একটা বিশেষ ওয়ার্ডের ভিতরে যদি ক্যাপিটাল লেটার থাকে, দ্যাটস মিন সেটা একটা মিনিংফুল অর্থ বহন করে, মিনিংফুল ওয়ার্ড হিসাবে গণ্য হয়। যেমন এখানে দেখেন অটোক্যাড, এই যে অটোক্যাড এর আমরা হচ্ছে ক্যাড সাধারণত বোর্ড হয়, এটা জাস্ট হেডলাইন লেখার জন্য, মূল অটোক্যাড শব্দটা এখানে সিএডি বড় হাতের। এই ক্যাডের একটা মিনিং আছে, তৃতীয় হচ্ছে কম্পিউটার, তৃতীয় হচ্ছে এইডেড, আর দ্বিতীয় হচ্ছে ডিজাইন। এই ক্যাড দ্বারা আমরা বোঝাই কম্পিউটার এইডেড ডিজাইন। এই অটোক্যাড কি যদি আমরা বলতে চাই, তাহলে আমরা এভাবে বলি, AutoCAD is a computer-aided design CAD program used for 2D and 3D design and drafting। এবং 3D ডিজাইন এবং ড্রাফটিং। এখন এরপরে আসেন, আমরা এই যে ক্যাডটা, এই ক্যাডটা সাধারণত অনেক সফটওয়্যার আছে, তার ভিতরে ক্যাড সফটওয়্যার অন্যতম হচ্ছে অটোক্যাড, আইডিয়াস, ফ্লুয়েন্ট, অ্যাবাকাস, এ ধরনের বেশ কিছু ক্যাড সফটওয়্যার আছে। ক্যাড শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং যেই মানে ডিজাইনে ব্যবহার, এমন না, গার্মেন্টস যে প্যাটার্ন মেকিং ডিজাইনেও কিন্তু ক্যাড ইউজ করা হয়ে থাকে। এরপর ক্যাড মূলত 2D এবং 3D ডিজাইন এবং ড্রাফটিং এর কাজটা করে থাকে। এই ক্যাড সফটওয়্যারটা সর্বপ্রথম বেশ করে অটোক্যাড সফটওয়্যারটা বাজারে নিয়ে আসে অটোডেস্ক কোম্পানি। এটা হচ্ছে অটোডেস্ক কোম্পানি। এটা 1982 ডিসেম্বর 1982 সালের ডিসেম্বরে সর্বপ্রথম অটোক্যাডটা পাবলিশ হয়ে থাকে। এটা এই পর্যন্ত 14টাতে ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে, তার ভিতর অন্যতম হচ্ছে ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, কোরিয়ান, স্প্যানিশ, এরকম 14টা ভাষা আছে, বাংলাতে নাই। অটোক্যাড একটা পেইড সফটওয়্যার, এটা লাইসেন্স কিনতে হয়। এবং এটা আমরা যেটা ইউজ করি সেটি হচ্ছে ক্রাক ভার্সনটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, অটোক্যাডের আসলে সুবিধাটা কি, অটোক্যাডের অ্যাডভান্টেজ, স্কেল, যে কোনো স্কেলে এটা ড্র করা যায়। আমরা যখন হাতে ড্রয়িং করতাম বা পেপারে সেট স্কোয়ার, টি স্কেল দিয়ে ডিজাইন এবং ড্রয়িং এর কাজগুলো করতাম, তখন আমাদের একটা লিমিট ছিল যে এর ভিতরে আমাদের শেষ করতে হতো, তো যত বড়ই আপনি 100 ফিট হোক আর 200 ফিটের ডিজাইন হোক না কেন। কিন্তু সেই জায়গাতে আমাদের সুবিধা হচ্ছে ড্র টু স্কেল, মানে আমরা যে কোনো স্কেলে এটা কি করতে পারি, ড্র করতে পারি। এরপর হচ্ছে ইজি লেআউট এবং ভিউ, এটা খুব সহজে কি হয়, এর লেআউট করা যায় এবং সেটা দেখা যায়। এরপর হচ্ছে ড্র অ্যাকুরেটলি, খুব সহজে অ্যাকুরেটলি ড্র করা যায়, এখানে নির্ধারিত মেজারমেন্টে ড্রয়িং করা যায়। আইডেন্টিফাই ডিজাইন প্রবলেম এবং সলভিং, খুব সহজে ডিজাইনের প্রবলেম গুলো আইডেন্টিফাই করা যায় এবং সেটা কি করা যায়, সলভ করা যায়। এরপরে যে বিশেষ সুবিধা আছে, স্টোর অ্যান্ড ট্রান্সফার ডাটা সেফলি, আপনি খুব সহজে কি করতে পারবেন, এই ডাটাগুলোকে স্টোর করতে পারবেন এবং খুব ইজিলি ট্রান্সফার করতে পারবেন। একটা পেপার সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হলে, বিশেষ করে ড্রয়িং পেপার গুলো এক ধরনের বক্স আছে যে রাউন্ড শেপের, এর ভিতরে পাঠাইতে হতো যাতে অক্ষত থাকে বা ভাঁজ পড়ে না হয়, কিন্তু আপনি এটা খুব সহজে কি এখন মেইল করে পাঠিয়ে দিতে পারতেছেন এবং নিজ বিভিন্ন জায়গায় এটা স্টোর করতে পারছেন। এরপরে যে বিষয়টা হচ্ছে সেভ টাইম এন্ড মানি, এটাতে দ্রুত, অর্থাৎ সময়টা বাঁচে অনেক। এবং মানি, এখানে বিষয়টা হলো যদিও অটোক্যাড সফটওয়্যারটা পেইড, যার কারণে হচ্ছে আপনার প্রাথমিক ইনস্টলেশন খরচ বেশি হলেও অন্যান্য সুবিধাগুলো অনেক বেশি, এবং এটা সময়ের সাপেক্ষে আপনার মানিটাও কাউন্ট হয়। যেমন আপনার একটা সময় করতেছেন 3 ঘন্টায়, আরেকজন একই কাজটাই করতেছে 1.5 ঘন্টায়, তাহলে সে বাকি 1.5 ঘন্টায় কিন্তু অন্য কাজে ব্যয় করতেছে, এই হিসাবেও মানির ক্যালকুলেশনটা এখানে অ্যাড হয়েছে। সব অটোক্যাড টুলসেট, অটোক্যাড টুলসেট এখানে আমি সাধারণত তিনটা দেখাচ্ছি, একটা আর্কিটেকচারাল টুলসেট, মেকানিক্যাল টুলসেট এবং ইলেকট্রিক্যাল টুলসেট। আমাদের কথা হবে আজকে ইলেকট্রিক্যাল টুলসেট নিয়ে। অটোক্যাড বুঝলাম, আবার অটোক্যাডের টুলসেট কি জিনিস। অটোক্যাডের সফটওয়্যারের ভিতরে অটোক্যাড, অটোক্যাড ইলেকট্রিক্যাল, অটোক্যাড মেকানিক্যাল এরকম ভাগ আছে, আর্কিটেকচার ভাগ আছে। এরপর আরো আপডেটে যদি জানতে হলে রিভেট আছে। তো আমরা অটোক্যাডের ভিতরে এই টুল সেট গুলো ভিন্ন ভিন্ন কিছু আপনার এক্সট্রা ফিচার আছে, যার মধ্য দিয়ে ওই রিলেটেড ড্রয়িং করার জন্য আপনার বেশি বেনিফিটেড বা ফ্যাসিলিটেট হতে পারবেন। এটা হচ্ছে একটা ইস্যু। আমরা এখন যদি কিছু ডেমো দেখি, যেমন আর্কিটেকচারালের ডেমো দেখি, এটা এরকম একটা সিভিলের প্ল্যানকে ইলেকট্রিক্যাল প্ল্যানে কনভার্ট করা হচ্ছে আমাদের কাজ, যেমনটা আপনারা এখানে দেখতে পাবেন। এই যে একটা দেখেন সিভিলের একটা প্ল্যান আছে, এইটা এই প্ল্যানটাকে আমরা ইলেকট্রিক্যাল প্ল্যানে কনভার্ট করছি। সিভিল ইঞ্জিনিয়ার এমন একটা প্ল্যান দিয়ে থাকে সাধারণত, আমরা সেইটাকে
ইলেকট্রিক্যাল প্ল্যানে কনভার্ট করি। এইটাকে বলা হয়ে থাকে ইএলডি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। এরপর হচ্ছে এসএলডি, এটা হচ্ছে সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। 11 কেভি ওভারহেড লাইন থেকে এলটি প্যানেল হয়ে ডিবিতে বিভিন্ন জায়গায় যে চলে গেছে পুরোটা হচ্ছে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে মেকানিক্যাল একটা ক্যাড। আচ্ছা, এরপর হচ্ছে হয় শুড উই লার্ন অটোক্যাড ইলেকট্রিক্যাল, কেন আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল সাধারণত শিখে থাকি বা আমরা কেন শিখবো, এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে অটোক্যাড ইলেকট্রিক্যাল আমাদের সুবিধাগুলো কি। আচ্ছা, এখানে একটা হচ্ছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট এমন একটা বিষয় যার মধ্য দিয়ে আমরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারি এবং এটাকে প্রফেশনাল লাইফে কাজে লাগাইতে পারি। আর প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টটা আমাদের যেভাবে হেল্প করে, আমরা অনেকে বিজনেস করতে চাই, তো বিজনেস যখন আমরা করতে চাই তখন আমাদের একটা বিষয় ঘটে যে ইনভেস্ট, আমরা ইনভেস্ট করতে চাই সবাই। তো বিজনেসে ইনভেস্ট করলে লস আর লাভ যে কোনো একটা ঘটতে পারে, কিন্তু আপনি যদি স্কিলের পিছনে ইনভেস্ট করেন এটা কখনো আপনাকে লসে দিবে না, এটা কোনো না কোনো ভাবেই আপনাকে কি করবে, বেনিফিট করবেই। এরপরে হচ্ছে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি। এটা অনেক ভালো ক্যারিয়ার অপরচুনিটি আছে, এজ এ ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স অনেক ভালো সুযোগ সুবিধা আছে। আমরা যেটাকে বলি সাধারণত যে আপনি বা আমি বা এজ এ ইঞ্জিনিয়ার সবাই ফিল্ড লেভেলে কাজ করেন, কিন্তু এই ইঞ্জিনিয়ার একটা সময় ম্যানেজমেন্ট পর্যায়ে যান। ম্যানেজমেন্ট পর্যায়ে যদি যান সেখানে আপনার বিভিন্ন বস থাকে, জিএম, ডিজিএম। তো ম্যানেজমেন্ট লেভেলে কাজটা হচ্ছে সিদ্ধান্ত, ডিসিশন মেকিং করা। ডিসিশন মেক করার ওই জায়গাতে আপনি যদি ক্যাড পারেন, ডিজাইন পারেন, তাহলে ওইখানে যখন ডিজাইন নিয়ে কোনো কাজ হবে তখন আপনি ওই সহজেই ম্যানেজমেন্ট টিমের কাছে চলে যেতে পারেন, যার ফলে আপনার ভ্যালুটা অন্যদের তুলনায় বাড়ে এবং একটা সময় আপনার এর মধ্য দিয়ে বেটার স্যালারি, আমরা যেটা বলতেছি বেটার স্যালারি, ইনক্রিমেন্ট বা প্রমোশন সবগুলোতে আপনার দ্রুত বাড়ে। এছাড়াও আরএসসি বা টেকনিক্যাল যে অডিট গুলো হয় ফ্যাক্টরি, আগে হচ্ছে অ্যাক্রোড বলতো, নিরূপণ বলতো, এখন আরএসসি, তারপর হচ্ছে অ্যালায়েন্স, এগুলো নামকরণ এখন চেঞ্জ করে আসছে। বিশেষত রানা প্লাজা ধ্বংসের পর থেকে এগুলো অনেক বাড়ছে। সেখানে আপনার ডিজাইন দরকার, এই ডিজাইনের মধ্য দিয়ে আপনার যে অডিট হয় সেখানে আপনার এসএলডি ডিজাইন দিয়ে আপনার অডিটটা করে থাকে যে আসলে আপনার এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে ফ্রিল্যান্স ওয়ার্ক, অর্থাৎ ফ্রিল্যান্সিং বলতে আমরা শুধু বুঝি অনলাইনে টাকা ইনকাম করা যায় এমন কিছু নাকি। ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটা হচ্ছে মুক্ত পেশার মতন কাইন্ড অফ। আপনি এটা বিভিন্ন ভাবেই করতে পারেন। তার ভিতর অন্যতম হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে করতে পারেন। এছাড়াও আপনি মুক্তভাবে কারো আপনি যে পার্ট টাইম জবের মতো যে আপনি আহ, যেটা একটা ফ্যাক্টরিতে জব করতেছেন এর পাশাপাশি এই কাজগুলো জানেন, আপনি অন্য একটা ফ্যাক্টরি কাজ করে দিতে পারছেন। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনও আপনি চাইলে কনসালটেশন ফার্ম করে সেখানে আপনি আপনার কাজটাকে কাজ এই আপনি হচ্ছে একটা সময় এটা বিজনেস হিসেবে এই কাজগুলো করতে পারেন। আচ্ছা, এরপর এইগুলো আসলে কোথায় দরকার হয় তার কিছু বর্ণনা, যেমন আপনার বিভিন্ন অডিট ইন্ডাস্ট্রিতে এসএলডি, এলপিএস, তারপর হচ্ছে আহ, আপনার হচ্ছে ডায়াগ্রাম যেগুলো দরকার হয় সেই জায়গাগুলোতে আমরা, এছাড়াও ফায়ার সেফটিতেও অনেক সময় আপনার সেখানেও ক্যাড ডিজাইন দরকার হয়। তো এই হচ্ছে আপনার টোটাল। এবং একটা অডিটে যে বিষয়গুলো লাগে, এটা সাবস্টেশনের ডিজাইন লাগে, এসএলডি লাগে, এলপিএস লাগে, এগুলো সাধারণত অডিটে লাগে। এই হচ্ছে আমার বেসিক কথা। এখন আমরা সরাসরি ক্যাডে চলে যাব। আশা করি আমার ক্যাড স্ক্রিন দেখতে পাচ্ছেন। যে সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ, এখন আপনারা আমার এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন, অটোক্যাডের যে স্ক্রিনটা আপনারা দেখছেন এখানে, এটা হচ্ছে একটা ক্যাড। আমি আরেকটা ফাইল ওপেন করি আপনাদের জন্য, তাহলে আপনাদের বোঝাইতে আমার জন্য সহজ হবে। আচ্ছা, ক্যাড হচ্ছে, এটা হচ্ছে জেনারেল ক্যাড এবং আরেকটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। আমি দুইটা সফটওয়্যারের প্রথমে বেসিক পার্থক্য সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিচ্ছি। দেখেন, অটোক্যাডে এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের, অটোক্যাডে যা ফিচার আছে অটোক্যাড ইলেকট্রিক্যালে সেই ফিচার গুলো মেজরিটি আছে, কিছুটা পার্থক্য আছে। এটা কিভাবে আমরা যদি একটু দেখাইতে চাই আপনাদেরকে, এখানে আমি দেখেন, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি যদি আলাদাভাবে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে রিবন বলা হয়, যেটা আমি এখন আমার স্ক্রিনে যদি তাকান, আমি এই যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন, এইটা রিবনের একটা আমি জাস্ট ছবি দেখাচ্ছি আর কি। আর যদি আমি ফুল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাই, তাহলে স্ক্রিনে রিবন হচ্ছে এই যে দেখেন, আমি এখন যে এটা থেকে ডাক দিচ্ছি এই পুরোটাকে বলা হয় অটোক্যাডে রিবন। এই রিবনের ভিতরে যে হোম লেখা দেখতেছেন এটা একটা ট্যাব, ইনসার্ট আরেকটা ট্যাব, অ্যানোটেট একটা ট্যাব, প্যারামেটিক একটা ট্যাব, ভিউ একটা ট্যাব, ম্যানেজ একটা ট্যাব।
আউটপুট একটা ট্যাব, অ্যাডস ইন, কোলাবোরেট, এক্সপ্রেস টুল, ফিচার, প্রত্যেকটা একটা ট্যাব। আমি যদি প্রত্যেকটাতে ক্লিক করি দেখবেন এইখানে যেগুলো এখন আছে চেঞ্জ হচ্ছে। যেমন এখানে ড্র মডিফাই আছে দেখেন, এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ব্লক এবং ব্লক ডেফিনেশন চলে আসছে। আমি যদি এগুলোকে মুছে দেই তাহলে দেখতে আপনাদের আরো সহজ হবে। আপনাদের যাদের কোশ্চেন থাকবে আমরা শেষে সবার কোশ্চেন নেবো ইনশাল্লাহ। তাহলে দেখেন এরপরে অ্যানোটেটেড আমরা যখন ক্লিক করি একরকম আসতেছে, রিবনটা চেঞ্জ হচ্ছে। তো এই রিবনে আমরা যদি দেখি এখানে দেখবেন কিছু বিষয় পার্থক্য আছে। এখানে হোমের পরে ইনসার্ট, অ্যানোটেট, তারপরে প্যারামেট্রিক এমন আছে। এখন আমরা যদি অটোক্যাড ইলেকট্রিক্যালে যাই, দেখেন অটোক্যাড ইলেকট্রিক্যালে বাম পাশে কিছু একটা আছে যেটা ওখানে ছিল না। এটা এক। দ্বিতীয় পার্থক্য দেখেন হোমের পরে প্রজেক্ট আছে, প্রজেক্টের ভিতরে আবার কি প্রজেক্ট টুলস, এখানে ম্যানেজার, কপি এমন আছে। এরপর স্কিমেটিক আছে, স্কিমেটিকের ভিতরে দেখেন এখানে আবার আমরা কি পাচ্ছি, এই যে ওয়্যার পাচ্ছি, ওয়্যার নাম্বার পাচ্ছি, এডিট ওয়্যার, টিম ওয়্যার, সোর্স ওয়্যার, অ্যারো, এরকম অনেকগুলো ওয়্যার সংক্রান্ত পাচ্ছি। কিন্তু জেনারেল ক্যাটে কিন্তু এটা পাবেন না, এটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যালে পাবেন। এরপর আমি যদি এখানে আইকন মেনুতে ক্লিক করি তাহলে দেখবেন আমার সামনে আরেকটা উইন্ডো এখানে ওপেন হবে। জাস্ট মিনিট, এই যে দেখেন এখানে আবার দেখেন পুশ বাটন, সিলেক্টর, তারপরে ফিউজ, সার্কিট ব্রেকার, রিলে কন্ট্যাক্ট, টাইমার, মোটর কন্ট্রোল, পাইলট লাইট, পিএলসি, আইও, ম্যানেজমেন্ট ইনপুট, টার্মিনাল কানেক্টর, লিমিট সুইচ, প্রেসার, ফ্লো লেভেল, তারপর হচ্ছে মেসকুলিয়াস, সলিনয়েড, তারপর হচ্ছে এখানে আছে দেখেন ইনস্ট্রুমেন্টেশন, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, এরকম অনেকগুলো অপশন আছে। আমি যদি এখান থেকে আপনাদের সবার পরিচিত আমি যদি একটা ফিউজ বা সার্কিট ব্রেকারে ক্লিক করি, তো দেখেন এখানে এই রিলেটেড যতগুলো আছে ওপেন হলো। আমি এই যে এখান থেকে সার্কিট ব্রেকারে যাচ্ছি, সার্কিট ব্রেকারে ক্লিক করে এখন এখান থেকে আমি এই যে একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার যদি ওকে করি, দেন স্ক্রিনে আমি কোথায় বসাবো এখানে ক্লিক করলাম, করলে আমার সামনে আরেকটা ওপেন আসবে, আমি ওকে দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে একটা সার্কিট ব্রেকার কিন্তু বসেছে। এই যে ইলেকট্রিক্যাল অটোক্যাডের ভিতরে আমরা কিন্তু বিভিন্ন স্যাম্পল গুলো বাই ডিফল্ট ভাবে আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে সার্কিট বিল্ডার আছে, এখানে মাল্টিপল বাস আছে। আমি এখান থেকে বাস বার সাইজ দিয়ে আমি এখান থেকে মাল্টিপল বাস এখানে ইনসার্ট করতে পারবো। আমি কিভাবে ইনসার্ট করতেছি ডিটেলস আপনাদেরকে বলবো, জাস্ট আপাতত দেখানোর জন্য পার্থক্য। এরপরে এখানে প্যানেল আছে, রিপোর্ট আছে, এরপরে ইম্পোর্ট এক্সপোর্ট ডাটা আছে, ইলেকট্রোমেকানিক্যাল আছে, কনভার্সন টুল আছে, অ্যাডসিন আছে, কোলাবরেট, এক্সপ্রেস টুল, ফিচার অ্যাপ। দেখেন পার্থক্য কি, প্রজেক্ট, স্কিমেটিক, প্যানেল, রিপোর্ট, ইম্পোর্ট আউটপুট ডাটা, এরপরে হচ্ছে মেকানিক্যাল, কনভার্সন টুল, এই পর্যন্ত পার্থক্য। বাকি অ্যাডসিন, কোলাবরেট, এক্সপ্রেস টুল, ফিচার অ্যাপ এগুলো কিন্তু অটোক্যাড জেনারেলও ছিল, এখানেও আছে। অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল মূল পার্থক্য হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল ফিচার গুলো অটোক্যাড ইলেকট্রিক্যালে থাকে, জেনারেল ফিচারে থাকে না। জেনারেল ফিচারে যে কাজগুলো আমরা করি যেমন একটা লাইন ড্র করা, আমরা এখানেও সেম কাজটাই করতে পারি। এই কাজগুলো আমরা অটোক্যাডে করতে পারি, অটোক্যাড ইলেকট্রিক্যালেও করতে পারি। কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যাল হচ্ছে কাজ করে প্রজেক্ট ভিত্তিক এবং ডাইনামিক ডাটাবেস ভিত্তিক। এই জন্য আমরা এখানে প্রজেক্ট ভিত্তিক কাজ করতে পারি। এই হচ্ছে বেসিক পার্থক্য যদি আমরা বলে থাকি মোটা থেকে। এখন আমরা আবারও জেনারেল যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে ফিরে যাচ্ছি। এখন আমরা একটু আগে চিনলাম রিবন কোনটা, এরপরে আমরা যদি চিনতে নেই রিবনের পরে আমরা যে বিষয়টা দেখবো মেনু বার। এই যে দেখেন ফাইল লেখা থেকে এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ডাইমেনশন, মডিফাই, প্যারামেট্রিক, উইন্ডো হেল্প, এক্সপ্রেস, এই পুরোটাকে আমরা বলে থাকি মেনু বার। যেটা আপনাকে আমি যদি আমার অটোক্যাড স্ক্রিন থেকে মেনু বারের ছবিটা দেখা, এই যে দেখেন এটা হচ্ছে মেনু বার, এই যে এটা হচ্ছে আপনার মেনু বার, এই যে এটা হলো মেনু বার। এই যে মেনু বার আমরা চিনলাম, মেনু বারের ভিতরে আপনি যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন অপশন পাবেন, যেমন এডিটে ক্লিক করবেন, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, এরপর এক্সপ্রেস, আপনি যেটাতে ক্লিক করবেন সেটা আলাদা আলাদা পাবেন। সেম জিনিসটা যদি আমি এখানে এসে করি, দেখেন এখানেও আমরা এরকম ভিন্ন ভিন্ন করে এই বিষয়গুলো পাচ্ছি। প্রত্যেকটা বিষয় দেখেন আমাদের এখানে পাওয়া যাচ্ছে। তাহলে একটু মিউট রাখবেন, যারা আছেন একটু মিউট রাখবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখন দেখি, আমরা এখানে দেখেন এডিটে ক্লিক করলে এভাবে আমরা প্রত্যেকটা যে কাজগুলো আছে এটার ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি আপনাদেরকে পরের অংশে দেখাইতে চাই, এরপরে এখান আচ্ছা, এটাকে আমরা একটু আগে রিমুভ করি। এরপরে দেখেন একদম সর্ব বামে কোণে যে এ লিখে একটা
সিম্বল আছে, এটাকে আমরা বলি হোম অ্যাপ্লিকেশন বাটন। এটাকে আমরা কি বলি? হোম অ্যাপ্লিকেশন বাটন। যেমনটা এই যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন, আমি ওইটারই স্ক্রিনশট করে এই যে স্ক্রিনে, এটা হচ্ছে হোম অ্যাপ্লিকেশন বাটন। এটা অটোক্যাডের ক্ষেত্রে দেখেন শুধুমাত্র এ লেখা আছে আর একটা ড্রপ ডাউন আছে। কিন্তু আমি যদি এখন অটোক্যাড ইলেকট্রিক্যালে যাই, আমি দুইটা সফটওয়্যারের আপনাদেরকে ব্যবহার দেখাচ্ছি। দেখেন এখানে একটা ছোট্ট করে ই লেখা আছে, আমি যদি এটাকে ইরেজ করে দেই তাহলে বুঝতে আপনাদের সহজ হবে যে এখানে একটা ছোট্ট করে ই লেখা আছে। দ্যাটস মিন অটোক্যাড ইলেকট্রিক্যালের এটার ই বোঝাচ্ছে। এরপরে আমরা অটোক্যাডের পরবর্তী যে অংশ হচ্ছে, আমরা প্রত্যেকে টুলস গুলোর বিষয়ে আগে জানতে চাচ্ছি। আচ্ছা, এরপরে এইখানে দেখেন এই যে এটাও একটা কি, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, তারপরে হচ্ছে প্লট, এই যে বিভিন্ন বিষয়, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা সাধারণত বলে থাকি কুইক অ্যাক্সেস টুলবার। যেমনটা এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কুইক অ্যাক্সেস টুলবার। কোথা থেকে কোন পর্যন্ত? এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, যেমনটা আপনারা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখন যে জায়গাতে আপনাদের বিভিন্ন ড্রয়িং দেখাচ্ছি, এই যে লাইন বরাবর আমরা যদি যাই, এখান থেকে শুরু করে এই যে রেখা টানছে এই বরাবর, এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। অর্থাৎ আমরা যা ডিজাইন করব, যা ড্রয়িং করব, এই স্পেসের ভিতরে আমাদেরকে ড্রয়িং করতে হবে। যে এই যে লাল আমি মার্ক করেছি, এই পুরো অংশে আপনাদেরকে ড্রয়িং করতে হবে, বা আমরা যে ড্রয়িং গুলো করি এখানে করে থাকি সাধারণত। আচ্ছা, এরপরে এখন আমরা যদি নিচের অংশ আমি মার্ক করে দেখেন, এই যে নিচে দেখেন মডেল, মডেল থেকে একেবারে এই যে কর্নার পর্যন্ত যেটা আছে, এইটা হলো আমাদের স্ট্যাটাস বার। আমরা এটাকে স্ট্যাটাস বার বলে থাকি, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস বার। এরপরে আমাদের এইখানে আছে মডেল এবং হচ্ছে লেআউট থাকে এই জায়গাটাতে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অটোক্যাড কোনটা কি, সেইটা আমরা পরিচিতি পাইলাম। পরিচিতি পাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে, আমরা একটু যেহেতু অনেকে বেসিক লেভেল থেকে আছেন, সেই জায়গা থেকে শুরু করি। তো আমরা এরপরে যে বিষয়টা দেখবো, এখানে অটোক্যাডে মাউসের ব্যবহারটা কিভাবে আমরা করে থাকি। এখানে মাউসের ব্যবহারটা শুরুতে যদি আপনি খেয়াল করে থাকেন, এখানে একটা মাউস দেখতে পাচ্ছেন। এই যে মাউসটা, মাউসের সাধারণত তিনটা বাটন থাকে, একটা লেফট বাটন, একটা রাইট বাটন, আর একটা এই যে হুইল বা চাকা আপনারা যেটা বলেন। আমরা এই হুইল বা চাকার কাজটা যদি আগে দেখি, তাহলে এটার কাজ হচ্ছে প্যান এবং জুম করা। আচ্ছা, আমরা তো জুম বুঝি, কিন্তু প্যানটা কি জিনিস দেখেন। আমরা যে জুম বুঝি, আমরা যদি এই চাকাটা জাস্ট, আমি এটাকে বড় করে আরেকটু, এখন যদি আমরা পিছন থেকে সামনের দিকে ঘোরাই তাহলে এটা জুম ইন হবে, আবার পিছন দিকে ঘোরালে দেখেন জুম আউট হবে। এই যে আমি দেখেন জুম আউট করে কোথাও ছোট করতেছি, আবার আমরা এভাবে বড় করতে পারছি। এটা হলো আমার প্যান এবং জুমের কাজ। এরপরে আমরা এখনো প্যানের কাজে জানাই জুম। এখন প্যান কি জিনিস? প্যান হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি। অটোক্যাডে একটা কাজ একাধিক ভাবে করা যায়, যে যেভাবে করতে পারেন। তাই এইখানে যদি আমি এই চাকা যেটা দেখতেছেন বা হুইল, এটার উপরে যদি চাপ দিয়ে ধরি, আমার এখন স্ক্রিনে যেটা নাড়াচাড়া করতেছে এটাকে আমরা কার্সার বলি, সবাই জানেন। তো আমি এটাকে যদি এখন চাপ দিই তাহলে একটা হাতের মতো আসবে। এই যে দেখেন, হাতের মতো চলে আসছে আসছে। আমরা একটা স্ক্রিনে অনেকগুলো ডিজাইন থাকে, তো আমরা এগুলো এরকম সরায়ে বড় করে দেখার সময় আমরা এই প্যানের কাজটা করে থাকি, যে আমরা চাপ দিয়ে ধরে মাউসটা ডানে বা বামে নেওয়ার মাধ্যমে আমরা প্যান করে দেখতে পারি। যেমন সাপোজ আমরা এখানে যে ডিজাইন গুলো আছে, এইগুলো আমি দেখবো এরকম বড় করে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি না, এখন আমি এটা চাপ দিয়ে জাস্ট টান দিয়ে ধরলে দেখেন আমি এই পাশে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্যান। আশা করি প্যানের কাজ এবং জুমের বিষয়টা বুঝছেন। এরপরে ডান পাশে হচ্ছে শর্টকাট মেনু। আমরা রাইট বাটন যদি ক্লিক করি, এখানে কিছু মেনু দেখতে পাবো। এখানেও প্যান আছে, এখানে ক্লিক করলেন, এখন আর আপনার ওই হুইলটা চেপে ধরা লাগবে না। শুধুমাত্র যদি মাউসের বাম পাশের বাটন দেখেন, সাধারণত আমরা অটোক্যাডে মাউসটা ধরি এভাবে, দুইটা আঙুল এখানে দেয়, একটা দুইটা দিয়ে আমরা এভাবে ধরি। তাহলে এইটা ক্লিক করবো, আর আমি যখন এইটা সামনের দিকে নিচ্ছি দেখেন জুম হচ্ছে, আবার এটা পিছন দিকে ঘোরাচ্ছি জুম আউট হচ্ছে। তো আমরা প্যানের ক্ষেত্রে আমরা এখন just বাম পাশের এই বাটনটা চাপ দিব, দেখবেন হাতটা মুষ্টি কেটে ধরতেছে। এই যে মুষ্টি কেটে ধরছে। Then আমি এখন এটাকে এদিক ওদিক নিতে পারবো। Then আবার রাইট বাটন এক্সিটে ক্লিক করলে এটা এক্সিট হয়ে গেল। আচ্ছা, এরপরে এরপরে বাম পাশের যে বাটনের কাজ, সিলেক্ট অবজেক্ট এবং স্পেসিফিক লোকেশন, কোন একটা অবজেক্টকে সিলেক্ট করা এবং লোকেশনকে স্পেসিফিক করার কাজটা আমার এই বাম পাশের বাটনটা করে থাকি। কিভাবে আমরা সেটা এখন যদি আপনাদেরকে দেখাই, এটা দেখানোর ক্ষেত্রে আমরা দুইটা বিষয় একটু আপনাদেরকে জানাইতে চাই।
অটোক্যাডে আমাদের যে কার্সরটা থাকে এই কার্সরটা নর্মাল বা স্বাভাবিক অবস্থায় এমন থাকে যে তার কোনো একটা বক্স এবং চারদিকে চারটা লাইন গেছে, যেমনটা আমাদের এখনকার কার্সরটা দেখতে পাচ্ছেন। এটা হলো কার্সর। আমি যদি কার্সর সাইজটা একটু বড় করি আপনারা দেখতে সহজ হবে হয়তো। আচ্ছা, আমার কার্সর সাইজটা দেখেন, এই যে বড় আছে। এখানে হচ্ছে চার কোণা একটা ছোট্ট বক্স এবং চারদিকে চারটা লাইন। যখন আমি কোনো কমান্ড দিব, অটোক্যাডে কোনো নির্দেশ দিব বা কোনো কাজ করব, তখন এটা হয়ে যাবে এরকম প্লাচ আকার অথবা ছোট্ট এরকম একটা বক্স। তাহলে আমরা এখন যদি দেখি আপনি সহজে বুঝতে পারবেন। আমি কার্সরটা আর একটু ছোট করে নিচ্ছি। এখন আমি একটা লাইন লিখবো। অটোক্যাডে লাইন আঁকার জন্য আমরা ইউজ করি এল লিখে এন্টার। পিক দা ফার্স্ট পয়েন্ট, আমরা কোথায়, হাই, এই যে লোকেশনটা সিলেক্ট করবে কিন্তু এখন আমার এই বাটনটাই। আমি এই যে মাউসের বাম পাশের বাটনটা ক্লিক করবো, ঠিক ধরেন এইখানে, এই যে, তাহলে অবজেক্টের কি করলাম আমরা, লোকেশনকে স্পেসিফাই করলাম। এখন এটা কোন দিকে নিব, ডানে, বামে, উপরে, নিচে, কোন দিকে আমরা নিব। তো আমি ডান দিকে নিয়ে আমি সাপোজ এখানে ক্লিক করলাম। করার পর আমাকে আবার একটা ইন্টার। অটোক্যাডে ইন্টার এবং স্পেস কিওয়ার্ডের ব্যবহারটা আমাদের খুব বেশি এই দুইটা বাটনের হয়ে থাকে। আমাদের এটা হয়ে গেছে। এখন এটা যদি সিলেক্ট করতে চাই, আমার এই কার্সরটা জাস্ট এটার উপরে নিয়ে যাব এবং বাম পাশের বাটনটা ক্লিক করলাম, দেন এটা সিলেক্ট হয়ে গেল। মাউসের কাজটা আশা করি আপনারা বুঝছেন। এখন আসেন কিবোর্ডে। কিবোর্ডে দেখেন এখানে যদি খেয়াল করেন, এটা হচ্ছে ইএসসি বাটন। আমি এটাকে যদি একটু মার্ক করে দেই, এই যে এটা হলো ইএসসি বাটন, মানে আমরা এসকেপ বাটন বলে। এই বাটনটা আমরা যদি অটোক্যাডে কোনো কমান্ড ভুল করে নিয়ে ফেলাই বা কোনো আনকন্ডিশনে চলে যাই, এই বাটনটা দিয়ে আমরা সকল কমান্ডকে ক্যান্সেল করে নর্মাল অবস্থায় ফিরতে পারবো। এছাড়াও দেখেন F1 থেকে শুরু করে F12 পর্যন্ত, অর্থাৎ এই যে 12টা ফাংশনাল কি আছে, এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করে থাকে। আর আমাদের এই এন্টার বাটন এবং অথবা স্পেস বাটনটা আমাদের অনেক বেশি লাগবে। আর এই যে বিভিন্ন, এই যে এল, এই যে লেটার গুলো আছে, লেটার গুলোতে আমাদের বিভিন্ন কি আছে, কমান্ড নির্দেশ করে, এগুলো দিয়ে আমরা সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা লাইন আঁকানোর পদ্ধতি একটা দেখলাম। আমরা এই লাইনটা আরো একভাবে আঁকাইতে পারি। আমি যদি এল লিখে ইন্টার না দিই, তাহলে এখানে লাইন, এই যে এটা রিবনে ক্লিক করলাম, দেন পিক দা ফার্স্ট পয়েন্ট, আমরা কোথায় শুরু করব, দেন লাস্ট পয়েন্ট আমরা ক্লিক করলাম। করার পরে আমি এখন ইন্টার দিব, এটা শেষ হবে। এখন এরকম লাইন আমরা একাধিক আঁকাইতে পারি। আমরা লাইনটা হচ্ছে আমরা যত জায়গায় ক্লিক করতেছি ততটা আলাদা লাইনে পরিণত হবে। এই যে দেন ইন্টার, এটা হলো লাইন। আমরা অটোক্যাডে এই কমান্ডটা অনেক বেশি ব্যবহার করে থাকবো। এরপরে আমরা যদি দেখি তাহলে পলি লাইন। পলি লাইনের জন্য পি এল লিখে ইন্টার। ফয়সাল ভাই স্ক্রিনে দেখাচ্ছেন, কাইন্ডলি এই কাজটা করবেন না। আমরা কি করবো, এখানে যেটা পিএল লিখে ইন্টার, পিক দা ফার্স্ট পয়েন্ট, আমার কোন জায়গা থেকে শুরু হবে। এই যে দেখতেছেন আমার স্ক্রিনে, আমি যখন আমার কার্সরের পাশে লেখা আছে স্পেসিফিক স্টার্ট পয়েন্ট, এইটা বলে দিচ্ছে। এইটা হয়তো আপনাদের অনেক সময় নাও থাকতে পারে। এটার জন্য আপনি কি করবেন, আমি সেটা একটু পরে দেখাচ্ছি। এই যে আমরা পিক দা ফার্স্ট পয়েন্ট, দেন আমরা সেকেন্ড পয়েন্ট, মানে আমরা আমাদের মতো করে সাপোজ একটা ড্রয়িং করতেছি, অথবা আমি আমার মতো করে এই নিলাম। Then এটা পলিলাইন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, আচ্ছা, লাইন এবং পলিলাইন দুইটা দেখতেই তো একই টাইপ, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এটা আপনাদের একটা কমন কোশ্চেন হতে পারে। এবং এটার বাস্তবে ব্যবহার কি। লাইনকে আমরা হচ্ছে এমন ভাবে বলি যে লাইনটা হচ্ছে আপনি যতবার, এই যেমন এখান থেকে নিয়ে এই যে একটা ক্লিক করলেন, এটা একটা আলাদা লাইন, আবার ক্লিক করলেন একটা আলাদা লাইন। এভাবে আপনি যতবার ক্লিক করছেন বা ক্লিক করছেন ততটা আলাদা লাইনে পরিণত হয়। বাট পলিলাইনটা পুরোটা একটা লাইনে থাকে। যেমন আমি যদি এইটাতে এখন ক্লিক করি, দেখেন এখানে সিলেক্ট হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, এইটুকু সিলেক্ট হচ্ছে। বাট আমি পলিলাইনের এই শুরুতে ক্লিক করলাম, দেখেন পলিলাইন পুরোটা সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ? এই জায়গায় হচ্ছে লাইন এবং পলিলাইনের পার্থক্য। এখন আমি এই যে সিলেক্ট করেছি, এখন আমি অন্য একটা কমান্ডে যাব, আমি যে এটা ক্যান্সেল করতে চাই, তাহলে ওই যে কিবোর্ডে একটু আগে আপনাদেরকে বলছিলাম, সর্ব বামে সর্ব উপরে যে বাটনটা আছে, এই যে ইএসসি, এই বাটনটা আমি এখন প্রেস করলে দেখবেন এটা আমার চলে যাচ্ছে, এই যে চলে গেল। তাহলে এটা হলো আমার লাইন এবং পলি লাইন আমরা আঁকা শিখলাম। এরপর আমরা যেটা আঁকা শিখবো সেটি হচ্ছে সার্কেল। আমাদের সার্কেলটা কিভাবে হয়ে থাকে। সার্কেল যদি আমরা আঁকাই, সেজন্য আমরা কিবোর্ডে কি করব, সি লিখে ইন্টার দিব আমরা কিবোর্ডে।
সি লিখলাম, লিখে ইন্টার। অটোক্যাডে কমান্ড গুলো সাধারণত হয়ে থাকে প্রথম এক অক্ষর, প্রথম দুই অক্ষর, বা প্রথম তিনটা অক্ষর নিয়ে। তাহলে আমরা এখন আমাকে এখানে কি করতে হবে বলে দিচ্ছে, দেখেন, স্পেসিফিক সেন্টার পয়েন্ট ফর সার্কেল। আমি কোন জায়গা থেকে শুরু করব সেই লোকেশনটা নির্দেশ করলাম, সেন্টার পয়েন্ট। এখন আমি কার্সর মাউসটাকে যদি আস্তে করে ডানে বামে উপরে নিচে যেদিকে নাড়ান না কেন, এটা হচ্ছে দেন আমার ডেস্টিনেশন রেডিয়াস, আমার কোথায় এটা শেষ হবে। আমি যেখানে ক্লিক করব সেখানে এই যে শেষ হয়ে গেল। এইটা হলো আমার সার্কেল। এই সার্কেলটা যদি আপনি আপনার কিবোর্ড থেকে কমান্ড দিয়ে না নিয়ে এসে আপনি রিবন থেকে আনতে চান, তাহলে কি করবেন, এই যে এখানে সার্কেল, আমি একটু মিস্টেক করছি, এর আগে পলিলাইনে আনতে চাইলে এখানে পিএল না লিখে আপনি এখান থেকে ক্লিক করে পলিলাইনটা নিয়ে আসতে পারবেন এভাবে। আর আমরা সার্কেলের জন্য এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি সাপোজ এই যে একটা সেন্টার পয়েন্ট দিলাম, কতটুকু নিব, দেন ক্লিক করলাম। তাহলে আমার এভাবেও আমরা কি করতে পারি, সার্কেল ড্র করতে পারি। এই সার্কেলের আবার অনেকগুলো ভাগ আছে, 2.3 পয়েন্ট আছে এখানে, ড্রপ ডাউনে আপনি দেখতে পারবেন সেন্টার ডায়ামিটার। আমি যদি 2.3 পয়েন্টের ব্যবহারটা দেখাইতে চাই, আমি এখানে একটা লাইন আঁকাইলাম। আমি আরেকটা লাইনটা কিভাবে কপি করব, এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট এর উপরে একটা ক্লিক করলে সিলেক্ট হবে, সিও লিখে ইন্টার, কপি, দেন বেস পয়েন্ট কোথা থেকে কোন জায়গা ধরবো। এই বেস পয়েন্টটা জরুরি, কারণ আপনি যেই পয়েন্টে ধরবেন, আপনি অন্য যেখানে ক্লিক করবেন সেখানে ওই পয়েন্টটাই পড়বে। এই যে আমি এখানে ক্লিক করলাম, এখন সাপোজ আমি যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে ওই পয়েন্টটা দেখেন আমার এই যে এই পয়েন্টটা এইখানেই হয়েছে। কিন্তু আমি যদি এটা এখন এইখানে ক্লিক করি, দেখেন এইখানেই হয়েছে। আচ্ছা, তো আমরা যদি 2 পয়েন্ট সার্কেল এখান থেকে আপনি ড্রপ ডাউনে যান, 2 পয়েন্ট নেন, তাহলে 2 পয়েন্ট আমরা ইউজ করি এরকম দুইটা বৃত্ত ধরেন স্পর্শ করব। এই যে এটা ফার্স্ট পয়েন্ট, এই যে সেকেন্ড পয়েন্ট, সুন্দরভাবে স্পর্শ করছে। বাট এখানে যদি আমি সেন্টার রেডিয়াস দিয়ে করতাম, সাপোজ এখান থেকে আমি দুইটা পয়েন্ট একসাথে সমানভাবে অ্যাডজাস্ট করানোটা কঠিন হয়। আমি যদি এটাকে একটু টেনে বর্ধিত করার চেষ্টা করি, তবু অনেক সময় কি হয়, এটা দেখেন এই পাশে বড় হয়েছে, এই পাশে ঠিক আছে। তো এটা ঘটে থাকে, এই জন্য আমরা 2 পয়েন্ট আপনার এই পাশে যদি আরো একটা লাইন মার্জিন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 3 পয়েন্ট ইউজ করতে পারেন। আচ্ছা, এটা গেল আমাদের সার্কেল। এখন আমরা যতটুকু শিখলাম এটা দিয়ে যদি আমরা এখন কিছু ড্রয়িং করি, আমরা সর্বপ্রথম একটা ট্রান্সফরমারের সিম্বল ড্রয়িং করতে চাচ্ছি। তাহলে ট্রান্সফরমার সিম্বলটা কেমন, সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে। এখন অ্যাকর্ডিং টু বিএনবিসি এক ধরনের আছে, আবার এনএফপি আরএসসি নিয়ম অনুসারে সিম্বলটা অন্য ধরনের আছে। আপনি কোন সিম্বল নেবেন এটা নির্ভর করবে আপনার উপরে। আপনি যেই সিম্বলটা নেবেন, সিম্বলটা আপনার উপরে নির্ভর করে থাকে। আচ্ছা, এখন আমি একটা সার্কেল নিচ্ছি, ট্রান্সফরমার সিম্বলটা কেমন, একটা সার্কেল, তিনটা, এই যে এখানে ক্লিক করলাম, এতটুকু নিলাম। Then আমি এটাকে কপি করব, সি ও কপি, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। আমি এখানে পয়েন্টটা ধরতেছি ঠিক এইখানকার, ধরে এর মিডে ক্লিক করলাম, দেন ইন্টার। এখন L লিখে ইন্টার, একটা লাইন আমি উপরের এই জায়গা থেকে শুরু করে একটা লাইন এখানে দিলাম, ইন্টার। আমি নিচের দিকেও সেম হবে, যার কারণে আমি এটাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, সিও কপি। আমি যেহেতু এই লাইনটা নিচের দিকে নিব, এই জন্য বেস পয়েন্টটা জরুরি। আমি যদি এইখানে ধরি, আমি যেখানে ক্লিক করব সেখানে, আমি যদি একটু দেখাই ভুলটা হয় কেমন, সাপোজ আমি এই যে নিচে নিচ পয়েন্ট, এখন আমাকে দেখতে হবে এখান থেকে কোথায় যে এখানে লাগতেছে। তো দেখেন এই যে বড় হয়েছে, এই জন্য আমরা কি করি, বেশি হয়ে গিয়েছে, এই জন্য আমরা এই জায়গা থেকে এটাকে সিলেক্ট করব। এখন সিও কপি, যেহেতু আমরা নিচের দিকে নিব, এই পয়েন্ট থেকে ক্লিক করব, তাহলে এখন এখানে জাস্ট আমি ক্লিক করলে দেখবেন অ্যাকুরেট বসে গিয়েছে। ডান। এই হলো আমাদের একটা ট্রান্সফরমারের সিম্বলটা ঠিক এমন থাকে। এখন আপনি যদি চান এটা স্টার ডেল্টা দেখাইতে, অথবা এইটাকে হাই সাইড লো সাইডের জন্য একটু বড় ছোট করে দেখাতে, সেটাও সম্ভব। আমি এর ভিতরে যদি একটা স্টার বা ডেল্টা আঁকাইতে চাই, স্বাভাবিকভাবে আমি এখান থেকে একটা লাইন আঁকাবো, একটা লাইন আঁকাইলাম, এই লাইন, এই যে এটাকে আমি বুঝাইলাম ডেল্টা। এখন আমি স্টারটাকে যদি এখান থেকে বোঝাইতে চাই, তাহলে আমি এখান থেকে একটা লাইন আঁকাবো, দেন আমি এইদিকে একটা লাইন আঁকাইলাম, এন্টার। আবার অটোক্যাড একবার একটা কমান্ড নিয়ে দ্বিতীয়বার আপনি যদি ইন্টার প্রেস করেন, তাহলে সেম কমান্ডটি আপনার কাজ করে, যদি আপনি নতুন কোনো কমান্ড না দেন। তাহলে এই যে স্টার, এইভাবে আমরা একটা ট্রান্সফরমারের সিম্বল ড্র করতে পারি। এখন আমি চাচ্ছি এটা সরাবো, তাহলে এটাকে আপনি এইভাবে এইভাবে করে আগে সিলেক্ট করেন, যেহেতু আপনাদেরকে একটা পদ্ধতি শেখাইছি, এই যে প্রত্যেকটা ইসের উপরে ক্লিক করেন। সিলেকশনের আরো দুইটা মেথড আছে, আমরা চেষ্টা করবো দেখানোর, দেখি কতটুকু সম্ভব হয়। তো এইভাবে আপনারা যে পদ্ধতি দেখেছি, এই যে সিলেক্ট, এখন সি ও কপি। আর এটা আমি যেহেতু সরাই নিব, তাহলে আমি মুভের জন্য এম,
এম লিখে ইন্টার। এটা বেস পয়েন্ট, আমি বেস পয়েন্টটা ঠিক এইখানে ধরলাম। এখন আমি এটা সরাই নিয়ে যে এই যে এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন ওইখান থেকে এটা চলে এসে এখানে মুভ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার একটা সিম্বল আঁকালাম। আমরা এসএলডি যদি একটা ওপেন করি, দেখবেন এসএলডি তে ঠিক এই টাইপের আছে, কিন্তু এখানে হয়তো এই যে দেখেন এক পাশ ছোট আর একটা বড় সার্কেল। সেভাবে সেটা যদি আমরা করতে চাই কিভাবে করব, এটা জাস্ট আপনি সার্কেল নিবেন। এই যে এখানে একটা সার্কেল নিলাম, আমি আরেকটা সার্কেল নিব, কিন্তু এই সার্কেলটা এর তুলনায় আরেকটু কি হবে, ছোট করব। আমি এই যে এখান থেকে ছোট করলাম, দেন আমি এই সার্কেলটা যদি এখন মুভ করি টেমিনটা, এবং এখান থেকে একটা পয়েন্ট ধরে, এই যে দেখেন একটা প্রান্ত বড় একটা প্রান্ত ছোট, এখন এই দুই পাশে দুইটা আমি যদি লাইন দিয়ে দেই, তাহলে আপনার ছোট বড় আকারে এভাবেও দেখাইতে পারেন, আমি একটু আগে যেটা দেখাইছি এভাবেও আপনি দেখাইতে পারেন। উভয়ভাবেই ট্রান্সফরমার সিম্বল হয়ে থাকে। আচ্ছা, আপনি যদি ক্যাপাসিটর ইন্ডাক্টরের এই প্রতীকগুলো আঁকাইতে চান, ওই বড় বৃত্তের ভিতরে ছোট বৃত্তটা কিভাবে নিলেন, ওটা আরেকবার দেখাইলে ভালো হয়। ঠিক আছে, অটোক্যাডে আপনি যদি কন্ট্রোল জেড দেন তাহলে পূর্বের অবস্থায় আসে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনার সেভ না থাকে। আমি এখান থেকে আমি সি লিখলাম, লিখে ইন্টার। আপনি চাইলে আমি বাইরে এখান থেকেও এভাবে একটা বৃত্ত নিতে পারতাম, ওইটা ছাড়া সাইজ একটু ছোট করে, এই যে এভাবে। অথবা আপনি চাইলে আমি এই যে এইটার ভিতরে সেন্টার পয়েন্ট ধরে ক্লিক করে এই যে এখান থেকে আমি একটা নিলাম, দেন এইটাকে এখন আমি মুভ করব কমান্ড দিয়ে। দেন আমি এখান থেকে এখন এভাবে নিতে পারি, বা এটাকে চাইলে আমি আরেকটু বড় করতে পারি, এখানে ধরে একটু উপরে উঠানো যায়, এভাবে আমরা করতে পারি। অথবা আমার আগে যেটা একটা আছে, আমি এটাকে যদি কপি করে ওইখানের সাথেও বসাইতে চাই, তাও আমার এটা সম্ভব, পসিবল। যেমন আমি যদি এভাবে দেই, দেখেন, তাহলে এভাবেও কিন্তু হবে, এভাবেও আমরা। দেন এখানে এখন লাইন দিয়ে আমার এইচটি সাইড এলটি সাইড বোঝানোর জন্য যে আমার কোন প্রান্ত কত সেটা বোঝাইলাম। আচ্ছা, আমরা এভাবে আমরা একটা লাইন এবং সার্কেল এবং হচ্ছে পলিলাইন দেখে আমরা এতটুকু করছি। এখন আমি যদি এখানে আপনাদের আরো কিছু করি, যেমন আমরা এরপর আরেকটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার, আর ইসি এন্টার। আচ্ছা, আর ইসি এন্টার দেওয়ার পরে ফার্স্ট কর্নার, আমরা ফার্স্ট কর্নার দিলাম, এবং সেকেন্ড কর্নার, এই যে ক্লিক করলাম, সেকেন্ড কর্নার চলে আসলো। এটা হলো একটা রেক্টেঙ্গুলার। আপনি এটা এখান থেকে যদি রিবন থেকে নেন, তাহলে এই যে এখানে দেখেন রেক্টেঙ্গুলার, ক্লিক করেন, দেন পিক দ্য ফার্স্ট পয়েন্ট, এই যে ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, শেষ। তাহলে আমাদের রেক্টেঙ্গুলার। আচ্ছা, আমরা যেমন একটু আগে আমরা এখন বিএনবিসি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা আমি জানি না, আমি একটু বিএনবিসি ওপেন করি আপনাদের জন্য। বিএনবিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুলস, যেটা বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে যতগুলো আমরা বিল্ডিং করে থাকি সেখানে আমরা এই রুলসটা ফলো করে থাকি। আচ্ছা, এখানে হচ্ছে বিএনবিসি দেখতে পাচ্ছেন, বিএনবিসির 4544 নাম্বার পেজে যদি আপনি যান দেখবেন, বা 42 নাম্বার পেজেও যান, এখানে অনেকগুলো হ্যান্ড রাইজ করেছেন এমডি ইউসুফ আলী ভাই। আমরা আপনার কথা নিব, যদি জরুরি কিছু না থাকে একটু জাস্ট আমার আলোচনাটা আর একটু সামনে নিতে দিবেন। আর যদি বেশি জরুরি আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, এখানে অনেকে চ্যাট বক্সে লিখছেন। রেকর্ডেড ক্লাস গুলো কই পাওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ, রেকর্ডেড ক্লাস আপনারা এটা পাবেন হচ্ছে আপনাদের আমাদের যে অ্যাডভান্টেজের ইউটিউব আছে সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল। আর হচ্ছে আপনারা যারা কোর্স বা এই রিলেটেড ইন্টারেস্ট থাকেন কোনো থাকে, আপনারা চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এখান থেকে আপনাদেরকে দেখাই আমরা এখন যে কাজগুলো করব। তাহলে এখন এখানে দেখেন, এটা হলো স্যাম্বল, বিএনবিসি যে স্যাম্বল আছে সেই স্যাম্বল। স্যাম্বল গুলাতে এখানে দেখেন ফ্লোর ডিবি আছে, আমরা এখান থেকে কয়েকটা স্যাম্বল ড্র করি। আমরা এরপরে কিন্তু মানে এখন বেসিক নিয়ে আলোচনা করতেছি, যেহেতু অনেকে বেসিক ছিলেন সেজন্য আমরা এরপরে এই বেসিকের কিছু আলোচনা হইলে আমরা কিন্তু অ্যাডভান্স এসএলডি তে চলে যাব, যে এসএলডি তে আমরা কি কাজ করি এবং সেখানকার ক্যালকুলেশন নিয়ে আজকের পার্টে আপনাদের এই সেমিনারে আলোচনায় থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমরা এই যে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডটা কেমন একটু just দেখেন, আর ডিবি বোর্ডটা কেমন, এসডিবি কেমন, আমরা এই তিনটা যদি এখন ড্র করতে চাই, সরাসরি আমি ক্যাডে চলে যাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, প্রথমে রেক্টেঙ্গুলার নিব, আর এসে এন্টার। আমরা যতটুকু শিখছি আজকে তার মধ্য দিয়ে কি হয়েছে দেখে আমরা কতটুকু লাভবান হতে পারতেছি। এখানে এল ইন্টার, এই যে এখান থেকে আমি এই কর্নার ধরবো, একটা লাইন এই কর্নারে নিয়ে যাব, আবার ইন্টার, আবার ইন্টার দিলাম এখানে, বা এইখান থেকে একটা কর্নার এখানে দিলাম। দেখেন তো এটা ডিবির মতো হয়েছে কিনা? আমি যদি একটু ডিবিতে নিয়ে যাই আপনাদের, এই যে দেখেন আমাদের ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড, এই স্যাম্পলটা আর আমি যেটা আঁকছি সেম কিনা? এখন আমরা এফডিবি টা আঁকবো। এফডিবি টা আমরা এই স্যাম্পলকেই কনভার্ট করতে পারি, বা নতুন করে যদি আপনি আঁকাইতে চান
এই রেক্টেঙ্গুলারে দুইটা লাইন কমান্ড দিলাম, এল ইন্টার। এই পয়েন্ট থেকে আমাদের পরবর্তী পয়েন্টে চলে গেলাম, দেন আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসলাম। এখন আবার ইন্টার দিয়ে এর মিড বরাবর আমরা একটা লাইন যদি আঁকাই দিই, তাহলে দেখতে পাবেন এটা এফডিবি হয়েছে। এই যে আমরা এফডিবি এর সিম্বলে যদি চলে যাই, দেখেন এটা এফডিবি হয়েছে। এরপরে এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডটা যদি দেখি, তাহলে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডটা কিভাবে হয়। আমরা আরেকটা রেক্টেঙ্গুলার নিব এবং এখানে আমরা লাইন কমান্ড দিব, এই যে এই কর্নার থেকে এই কর্নার, এটা হচ্ছে আমাদের দেখেন এসডিবি। যদি আমরা এখানে যাই, তবে সেম ভাবে আমাদের আরো অনেকগুলো আছে। যেমন এখানে সার্কিট ব্রেকার, এই যে ফিউজের যে সিম্বলটা আছে, এটা আমরা এখন কিন্তু করতে পারবো, যেহেতু আমরা লাইন এবং সার্কেল শিখেছি। তো আমরা কিন্তু এখন যদি এখানে এই সিম্বলটা ড্র করি, তাহলে আমি একটা সার্কেল নিব সর্বপ্রথম। এই যে একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাকে কপি করবো, সিও কপি। যে কোনো পয়েন্ট, আমি এই পয়েন্ট ধরলাম, ধরে এখানে এতটুকু নিলাম, এন্টার। দেন আমি এইখান থেকে, এই যে এখান থেকে আমি একটা এর নিচে পর্যন্ত যাব। একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ডান এন্টার। আবার আমি কি করব, এই যেহেতু এখানে আঁকাইছি, এই উপরে এই বরাবর আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা এর নিচ বরাবর এখানে একটা লাইন দিলাম, দেন এন্টার। এখন আমরা এইখান থেকে একটা লাইন এই পাশে দিলাম, এই পর্যন্ত, এন্টার। এই লাইনটাকে আমি এখন কপি করব, সিও কপি, এন্টার। দেখেন তো, এটা একটা ফিউজ হয়েছে বিএনবিসি অ্যাকর্ডিং টু বিএনবিসি এর আলোকে। তাহলে আমরা এরকম আরো যতগুলো সিম্বল আছে, আমরা সিম্বল ড্র করতে পারি। কাইন্ডলি স্ক্রিনে না দেখানো ভালো হবে আপনাদের জন্য। ইউজার নামে কেউ একজন এটা দেখাচ্ছেন, আমাকে আবার কষ্ট করে মুছতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে এভাবে আরো অনেক সিম্বল আছে, আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে যদি দেখাতে চাই, ওয়াল মাউন্টেড যে ফিটিংটা আছে এটা দেখাতে পারবে। এরপরে হচ্ছে এগুলো এখান থেকে মোটামুটি আঁকানো যাবে। পুশ বাটনের এই ভিতরের অংশটুকু আমরা এখন শিখে নেই, এটা একটা ইয়ে করে, এই যে এটা আপনারা ফুল এটা করা যাবে, এটা আঁকানো যাবে, এটা আঁকানো যাবে। পরে আমরা এই যে এখানে পুল বক্স আঁকাইতে পারবো, এক্সস্ট ফ্যান টাকানো যাবে, ওয়াল মাউন্টেড এটা ফ্যান টাকাইতে পারবো। আমরা ফায়ার, এই যে ফায়ার অ্যালার্ম বেল লাগাইতে পারবো, কারণ এটা জাস্ট একটা রেক্টাঙ্গুলার লাইন, এখান থেকে লাইন, লাইনের মধ্যে সার্কেল। আচ্ছা, আমরা এখান থেকে বেশ অনেকগুলো বিষয় আঁকাইতে পারবো। আচ্ছা, আমি আর বেশি এখানে আঁকাচ্ছি না, আমরা এর পরবর্তী অংশে যাই। আমরা আবারও ড্রয়িং এ চলে যাচ্ছি। সেম ভাবে এখন আপনি কোন একটা ড্রয়িং কে যদি মুছতে চান, তাহলে কি করবেন। আমি ধরেন এটা মুছতে চাই, এটাকে আপনি সিলেক্ট করবেন, কিবোর্ডে ই লিখে ইন্টার, দেখবেন সেটা মুছে যাবে। আপনি যদি এটাকে মুছতে চান, এই যে এটাকে সিলেক্ট করেন, কিবোর্ডে ই লিখে ইন্টার দেন, ইরেজ, মুছে যাবে। আচ্ছা, এখন আপনাদের অনেক কোশ্চেন হতে পারে, আমি একটা লাইন আঁকাবো সাপোজ জায়গা থেকে। লাইনটা আমি ধরেন আমি একটা জাস্ট ডেমো লাইন এখানে নিলাম, এখন একটা লাইন আঁকাবো। সাপোজ এই জায়গা থেকে লাইনটা আঁকাইতে চাচ্ছি 5 ফিট। তাহলে আমি কি করব, 5, এরপর আমার ফিট চিহ্ন দিব, এই যে ফিট চিহ্ন দিলাম এখান থেকে, এই যে ফিট। এখন এরপর আমি চাচ্ছি এই লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, তখন আমি কি করব, আমার কিবোর্ডে ট্যাব বাটনটাকে চাপ দিব। ট্যাব চাপার পরে আমি এটা যেদিকে নেই না কেন সমস্যা নাই, আমি এখন এখানে 45 লিখবো, 45 লিখে ইন্টার দিব। তাহলে আমরা দেখতে পাবো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন হয়েছে। এখন কথা হচ্ছে, এই যে দেখেন মাত্র এটা এত ছোট, যার কারণে এমন হয়েছে। এখন আমি একটা বড় লাইন আঁকাই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি লাইনটা দিচ্ছি 50 ফিট, দেন আমি ট্যাব, এখন আমি ডিগ্রি দিচ্ছি -45 ডিগ্রি, এন্টার, দেন এন্টার। দেখেন এটা এইদিকে হয়েছে। বাট আমি যদি পজিটিভ ভ্যালু দিতাম, তাহলে কি হবে, পজিটিভ ভ্যালু দিলে এইদিকে হতো। যেমন আমি এখান থেকে লাইনটা দিচ্ছি আবারও 50, ট্যাব, এরপরে হচ্ছে 45 ডিগ্রি, এন্টার। আচ্ছা, এটা খুবই ছোট হয়েছে। এটা 50 ইঞ্চি হয়ে গিয়েছে, ফিট হয়ে নাই। ফিট নিলে এটা আরো বাড়বে, 50 ফিট, 30 ডিগ্রি, দেন ইন্টার। এখন দেখেন এটা অনেক বড় হয়েছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ড্রয়িং করার সময় এটা নিতে পারি।
এর জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আপনাদের হয়তো বেসিক ভাবে এমন আসবে না, সেজন্য আপনাদের কাজ হচ্ছে ইউনিট সেটিং করা। ইউনিট সেটিং কিভাবে করবেন? আচ্ছা, আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেবো, একটু কাইন্ডলি আমাকে আরেকটু সময় দেন, আপনাদের ইনশাল্লাহ সকল কোশ্চেনের অ্যান্সার থাকবে। আজকে আপনাদের যতগুলো কোশ্চেন আছে সবগুলো অ্যান্সার দিয়ে তারপর আমরা সেশন শেষ করব। আচ্ছা, এখন ইউনিট সেটিং এর জন্য আপনি ইউএন লিখবেন কিবোর্ডে, ইউএন লিখে এন্টার। এন্টার দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা আসবে, এখানে লেন টাইপে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার দুটার একটা দিবেন। এখানে প্রিসিশন দিবেন, অর্থাৎ আপনি ফিটের পরে ইঞ্চি ইঞ্চিতে দশমিক সংখ্যা নিতে চান কিনা, নিলে কয়টা, আমি এটা দিলাম। Then এখান থেকে আপনি ইউনিট সেট করতে পারবেন কোন ইউনিট এটা আঁকাবেন। আমরা এখান থেকে ইঞ্চি দিচ্ছি, আর ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার দিলে বাই ডিফল্ট ভাবে ইঞ্চি হয়। আর এখানে আপনার অ্যাঙ্গেল টাইপ আছে, ডান। দেন এখন ওকে। তাহলে আপনার এভাবে আপনি সেট করতে পারবেন। যেমনটা আমরা এখানে যে লাইনগুলো দিয়েছি, এটা এখন আমি এই লাইনটা যদি জাস্ট আপনাদেরকে মেপে দেখাই যে এটা ঠিক ছিল কিনা, তাহলে আমি এটা সিলেক্ট করে এই যে এখানে দেখেন, এই যে 50 ফিট। আমি যদি অ্যাঙ্গেলটা দেখাই যে আসলে অ্যাঙ্গেল ঠিক ছিল কিনা, তাহলে অ্যাঙ্গেলটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে দেখেন এখানে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা, তাহলে আমরা এভাবে করতে পারি। এখন আমরা এসএলডি তে যাব। একটা এসএলডি যদি আমি এখন ওপেন করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, আমি জাস্ট একটা ডেমোর জন্য। এসএলডি তে কি থাকে, একেবারে 11 কেবি ওভারহেড লাইন থেকে ডিবি পর্যন্ত কিভাবে গিয়েছে, এবং একটা ডিবিতে যাওয়ার পরে সাপোজ আমি ধরে নিলাম এখানে একটা ডিবি আছে আপনার, এই যে ডিবি 1 4.13 কিলোওয়াট। 4.13 কিলোওয়াটের এই ডিবি থেকে আবার আমার কত কত লাইনে চলে যাচ্ছে, এগুলো টোটালসটা আমরা এসএলডি তে করে থাকি। এসএলডি তে আমাদের একটা এসএলডি করতে হলে আমাদের বেসিক যে কমান্ড গুলো জানতে হয়, আমরা কয়েকটা কমান্ড দেখাইছি, আর অনেকগুলো কমান্ড আছে সেগুলো জানতে হয়। Then এখানে 11 কেবি ওভারহেড লাইনে এখানে সর্বপ্রথম ড্রপ আউট ফিউজ। এখন দেখেন এই ফিউজটা আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হয়, যেটা কত এম্পিয়ারের। তো এটা 11 কেবি, তাহলে 11 কেবি হলে সেক্ষেত্রে আপনাকে 11 কেবি, কিন্তু কত এম্পিয়ার সেই এম্পিয়ারটা ক্যালকুলেশন করতে হয়। এরপর আপনাকে ক্যালকুলেশন করতে হয় এখানে এইচটি সুইচ গিয়ার লাগবে কিনা, প্রথম শর্ত। এইচটি সুইচ গিয়ার লাগলে আপনি বিসিবি নেবেন নাকি এলবিএস নেবেন, এটা আপনাকে ক্যালকুলেশন করতে হয়। এরপরে হচ্ছে আপনার ট্রান্সফরমার সাইজ, আপনি কত লোডের জন্য কত কেভি এর ট্রান্সফরমার নেবেন, এটা আপনাকে সিলেকশন করতে হয়। তারপরে আপনাকে এই যে যখন আপনি এলটি প্যানেলে ঢোকেন, এলটি প্যানেলের সরাসরি 3 পেজ দিয়ে আপনার কি হয় ব্রেকারে ঢোকে, তাহলে এই ব্রেকারের রেটিংটা কত হবে এটা ক্যালকুলেশন করতে হয়। দেন এখান থেকে যদি আপনি ইন্টারলক করেন, তাহলে স্ট্যান্ড বাই থাকলে এরপরে এই যে বাসবার, বাসবারের সাইজটা কত বাই কত এর হবে, কত এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে, এটা ক্যালকুলেশন করতে হয়। এসটি সাইডের এই কেবলের সাইজ কত হবে, এটা ক্যালকুলেশন করতে হয়। এলটি সাইডের কেবল ক্যালকুলেশন করতে হয়। দেন এখানকার যে ব্রেকার গুলো, এগুলো সিঙ্গেল পোল বা 3 পোলের হইলে সেটার ক্যালকুলেশন। এরপর এখান থেকে যাই হচ্ছে আমরা ইন্ডাকটিভ টাইপ লোড বেশি ব্যবহার করি, যার ফলে আমাদের কি হয়, আমাদের যে ইএফ এর মানটা কমতে থাকে, অর্থাৎ সরি, আমাদের ইন্ডাকটিভ টাইপ লোড ব্যবহার করার ফলে পাওয়ার ফ্যাক্টর কমতে থাকে। তখন আমাদের কি করতে হয়, পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের পিএফআই প্যানেল ইউজ করি আমরা। সেইখানে আপনি পিএফআই প্যানেলের সাইজটা কত নেবেন এটা ক্যালকুলেশন করতে হয়। এই ক্যালকুলেশন গুলোর ভিতরে আপনি বিএনবিসির আলোকে ফলো করবেন না কি ফলো করবেন, কোনটাতে কোন রুলস কিভাবে ফলো করায়, সেই বিষয়টা আপনার টোটালটা থাকে। এরপর এখানে আর্থিং সিস্টেম দেখেন, এখানে আপনার এটা কিভাবে আর্থিং করবেন, এলটি প্যানেলের বডি, ট্রান্সফরমারের বডি আর্থিং করতে হয়, আমার হচ্ছে মেটাল যতগুলো থাকে সবগুলোর বডি আর্থিং করতে হয়। এই বিষয়গুলো আর্থিং করলে আর্থিং এর সাইজ কি হবে, আর্থিং ইলেকট্রোড সাইজ, এই টোটাল বিষয়গুলো আপনার এখানে ক্যালকুলেশনের ইস্যু থাকে, এগুলো ক্যালকুলেশন করতে হয়। এখন এরপরে যে বিষয়টা থাকে ইএলডি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম হচ্ছে এরকম একটা জেনারেল সিভিল প্ল্যান, এরকম একটা সাধারণ সিভিলের এই প্ল্যানটাতে কোথায় আপনার কি বসবে না বসবে, আমি যদি লেআউট যাই, এই যে একটা সাধারণ সিভিল প্ল্যান, এই প্ল্যানে কোথায় আপনার লাইট বসবে, ফিটিং বসবে, ফিক্সার গুলো কিভাবে বসবে, একটা থেকে আরেকটা ডিস্টেন্স কত হবে, ফ্লোর থেকে লেভেলটা হাইটটা কতটুকু হতে হবে, বিএনবিসি কি বলছে, আদারওয়াইজ রুলস কি বলছে, এই বিষয়গুলো টোটালটা হিসাব করে আমাদের এখানে বসানোটাই হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, যেটাকে আমরা ইএলডি বলে থাকি। এরপর আমাদের এলপিএস ডিজাইন আছে, আমি যদি একটু এলপিএস ডিজাইনটা ওপেন করি। আচ্ছা, এলপিএস ডিজাইনটা আমরা
ওপেন হচ্ছে, জাস্ট মিনিট। আচ্ছা, আমরা টানা মনে অনেকক্ষণ কথা বলছি, একটু আপনাদের হয়তো কোর্সেন নেওয়ার দরকার। তো আপনাদের কোর্সেনে আমরা যাব ইনশাল্লাহ। এই যে এলপিএস ডিজাইনটা করা, এখানে কিভাবে এলপিএস ডিজাইন করতে, আইসোমেট্রিক 3D করা, এটা হচ্ছে আইসোমেট্রিক 3D করা। তো এই বিষয়গুলো কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখন তার আগে আমি একটু আমার স্ক্রিন শেয়ারে যাই। আপনাদের আমি একটু জাস্ট কোর্স সম্পর্কে, অনেকের কোর্সেন আমি দেখলাম চ্যাট বক্সে, তো আমি একটু বলে নিচ্ছি কোর্স সম্পর্কে। অ্যাডভান্টেজ এবং এনএডিএল কর্তৃক যেই অটোক্যাড ইলেকট্রিক্যালের কোর্সটি প্রচারিত হয়, এটি অনলাইন এবং অফলাইন দুই ভাবে চালু আছে। এবং অফলাইন যারা সরাসরি চান তারা অফলাইনে করতে পারেন, অন্যथा অনলাইনে করার সুযোগ আছে। অনলাইনে আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে। তো অনলাইনে আমরা যে বিষয়টা করি, অনলাইনে হলেও একবার অফলাইনের মতো যেন আপনারা স্বাদ পান, সেজন্য আমরা প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও প্রোভাইড করা হয় আপনাদেরকে, এবং সফটওয়্যার প্রোভাইড করা হয়। যদি একটা ক্র্যাক ভার্সন সফটওয়্যার একজন কিভাবে ডাউনলোড করবেন, এটা হচ্ছে আসলে পেইড সফটওয়্যার। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অটোডেস্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারবেন, এটা ফ্রি 1 বছরের জন্য আপনি ডাউনলোড করে ওই রেজিস্ট্রেশন দিয়ে আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন, 1 বছর ফ্রি ইউজ করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। আর যদি আপনি স্টুডেন্ট না হন তাহলে সেক্ষেত্রে দেয় না, তারা সাধারণত দিতে চায় না। ফ্রি ট্রায়াল হিসেবে 1 মান্থ, মানে 1 মাসের জন্য। সেজন্য আপনি যদি আপনার ইচ্ছে যান, আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই যে এখানে অটোডেস্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই যে অটোডেস্ক, এখান থেকে আপনি এই যে এডুকেশন ক্যারিয়ার অনেকগুলো অপশন আছে, জায়গা থেকে আপনি এ করতে পারবেন। আপনারা ডিরেক্ট লিখবেন অটোডেস্কের ওয়েবসাইটে, না যে ডিরেক্ট হচ্ছে আপনি যেটা ডাউনলোড করতে চান সেটা এখান থেকে লিখে দিবেন যে অটোক্যাড, অটোক্যাড ইলেকট্রিক্যাল, সাপোজ আমি ধরে নিচ্ছি ইলেকট্রিক্যাল ডাউনলোড। এখানে যে এই অটোডেস্কে আপনি পাবেন, এখানে ফিচার সমূহ প্রথমটাতে যাবেন, যে এখানে দেখবেন তাদের এই যে সফটওয়্যার এগুলো আসবে। এই যে এখানে ডাউনলোড ফ্রি ট্রায়াল আছে, আপনি ফ্রি ট্রায়াল দিলে ফ্রি ট্রায়ালে করতে পারবেন। অন্যথায় এখানে একটা লগ ইন, আপনাকে সাইন ইন করতে বলে আপনার জিমেইল দিবেন। সাইন ইন যদি করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার জিমেইল দিয়ে সাইন ইন যাবে, এখানে আপনি ইমেইল দিবেন। এরপরে নেক্সট নেক্সট যে আপনার যেই একটা পাসওয়ার্ড আপনার মতো দিবেন। এখানে অনেকে ভুল করেন, ইমেইলের পাসওয়ার্ড দিবেন, কখনো ইমেইলের পাসওয়ার্ড কোথাও ইউজ করা লাগে না, তো এটা দিবেন না। আপনি সরাসরি আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন। আচ্ছা, তো এই সফটওয়্যারটা প্রোভাইড করা হয়ে থাকে, এবং ক্লাস সপ্তাহে 2 দিন অনলাইনে অনুষ্ঠিত হবে রাতে, এবং রেকর্ডেড ভিডিও এবং কোর্স এবং লাইভ টাইম অ্যাক্সেস থাকবে। আপনি সাপোজ আমাদের যে ব্যাচে এখন ভর্তি হবেন, এর পরবর্তীতে আমাদের পরবর্তী যে ব্যাচ, এর পরের ব্যাচে আপনি সাপোজ আমাদের এখন মেবি 17তম ব্যাচে আজকে ওপেন আছে। তো এই 17 ব্যাচে আপনি ক্লাস করলেন অথবা 18, আপনি যদি প্র্যাকটিস না করলেন কোনো কারণে, হয়তো আপনি ভুলে গেলেন, আপনার আবার এটা করা লাগবে, মানে দেখা লাগবে, তো ভিডিও তো থাকবেই। আপনি যাচ্ছেন যে না আমি আবারও লাইভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ওই সময় যদি সাপোজ 26তম ব্যাচ চলতেছে, তাহলে আপনি চাইলে উইথাউট পেমেন্ট, তখন দ্বিতীয়বার আর আপনার কোনো পেমেন্ট করা লাগবে না। আপনার যে আইডি থাকবে এটা দিলেই আপনাকে ওই ব্যাচে উইথাউট পেমেন্টে ফুল কোর্স আপনি আবার কন্টিনিউ করতে পারবেন। এছাড়াও লাইফ টাইম সাপোর্ট থাকবে, আপনি অনলাইনে ক্লাস করলে অফলাইনে এসে সাপোর্ট নিতে পারবেন। আর আমরা যে বেস শেখানোর চেষ্টা করি একেবারে বেসিক থেকে, যেমনটা আজকে সেমিনারে দেখলেন, এরকম একদম বেসিক থেকে শুরু করে এই যে অটোক্যাডের ভিতরে আমরা যদি যাই, এখানে আহ, এই যে হোম ট্যাবে এই যে লাইন পলিলাইন এখানে যতগুলো আছে, এই সবগুলোর ব্যবহার, যেমন এখানে এলিপস আছে, প্রত্যেকটা টুলস এর ব্যবহার, এবং ইভেন এর এর ভিতরে এক্সট্রা কিছু টুলস থাকে, এই টুলস গুলো প্রত্যেকটা ব্যবহার অ্যানোটেট আছে, প্রত্যেকটা টুলস এর ব্যবহার এবং এইগুলো কিভাবে কাজ করে, এই সব বিষয়গুলো, এবং এইগুলো কিভাবে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমি যদি এখান থেকে চাই আমার এই মডিফাই প্যানেলটা বা অ্যানোটেট প্যানেলটা দরকার নাই, তাহলে আমরা এইটাকে আমরা হাইড করে রাখতে পারি। বা আমি এখানে চাইলে আমার উপরে আরেকটা দরকার, আমি এখান থেকে চাইলে একটা ধরেন এখানে নতুন অ্যাড করবো, এই যে লেয়ারটা, তাহলে এই যে এখান থেকে দেখেন সে আমি এখানে দেখালাম, এই যে লেয়ারটা দেখেন আমার এখানে অ্যাড হয়েছে। আমি যদি এটাকে একটু মুভ করে নিয়ে আসি কোথায়, তো ওখান থেকে এই যে দেখেন এখানে লেয়ার নামে একটা আছে, আমি এটাকে চাইলে আবার আনহাইড করে দিতে পারি। আমি এখানে আবার যাব, এখানে লেয়ার, এটা হচ্ছে মডিফাই করা। এরকম আমরা এই টুলস গুলো মডিফাই করে আমাদের যেগুলো কাজে লাগবে সেগুলো নিয়ে আসা, আমরা কিভাবে করে থাকি সে প্রত্যেকটা ইস্যু। এবং অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল দুইটা সফটওয়্যারের ক্ষেত্রে এখানে এই যে দেখতেছেন, এবার কিভাবে এখানে প্রজেক্ট ক্রিয়েট করবেন, নিউ ড্রয়িং ক্রিয়েট করবেন, সে বিষয়গুলো, এবং এখানে বিভিন্ন এই যে টেমপ্লেট গুলো কিভাবে আসে, এই টোটালটা একেবারে বেসিক থেকে শুরু করে এই প্রত্যেকটা প্রজেক্ট স্কেমেটিক প্যানেল, এরপরে হচ্ছে যে আইকন, যদি যান আপনি আইকনের ভিতরে কিভাবে এগুলো, এখানে যে ওয়্যার মাল্টিপল বাস বা ট্রিম ওয়্যার এডিটর, প্রত্যেকটা কিভাবে কাজ করে,
এই টোটাল বিষয়টা আপনি এখানে আমরা এক একটা করে শেখাই। দেন এরপরে যে আমরা শুরু করি সর্বপ্রথমে একেবারে বেসিক থেকে। বেসিক শেখার পরে আমরা বেসিক যেটা শেখাই, বেসিকের এই যে ক্লাসের আপনাদের যেটা দেখালাম, এখানে আরো অনেকগুলো বিষয় আছে বেসিক থেকে একেবারে মাউস কিবোর্ডের ব্যবহার থেকে শুরু করে লাইন পলিলাইন থেকে শুরু করে এগুলো কিভাবে আঁকাবেন, বিভিন্ন সিম্বল ড্র করবেন কিভাবে, এগুলো কাস্টমাইজ কিভাবে করতে হয়, এই টোটাল বিষয়টা আপনাদের শেখানো হয়। Then এরপরে শেখানো হয় বিএনবিসি এনএফপি রুলস অনুসারে এই এসএলডি কিভাবে করবে এবং এর ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের পরে আমরা হচ্ছে এটা ডিজাইন করে পিডিএফ করা, প্রিন্ট করার উপযোগী কিভাবে করতে হয়, এবং কিভাবে ডিজাইন করলে, কিভাবে পিডিএফ করলে, কিভাবে সেভ করলে আমরা এটা যে কোনো ভার্সন ওপেন করতে পারবো, সেই বিষয়গুলো টোটালস থাকে। দেন এরপরে শুরু ইএলডি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম করার জন্য আমাদের বিএনবিসি যে রুলস আছে সেই রুলস গুলো অনুসারে হয়। এর সাথে সাথে আমরা কি করি, আইসোমেট্রিক থ্রিডি দেখাই। আইসোমেট্রিক থ্রিডি হচ্ছে এরকম একটা ভিউ, এর পাশাপাশি থ্রিডি, যদিও ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য থ্রিডি দরকার হয় না, তবে আমরা থ্রিডি দেখাই থাকি একটা ক্লাসে। এরপরে হচ্ছে আমরা এলপিএস ডিজাইনের জন্য এই যে এলপিএস এর টার্মিনাল গুলো আছে এইগুলো কিভাবে বসে, এইগুলো কখন দরকার, আহ, এইটা ক্যালকুলেশন, এই বিষয়গুলো টোটালটা থাকে। এবং কোর্স শেষে আপনাদেরকে একটা অনলাইন সার্টিফিকেট, আমি কোর্স মডিউল ডিটেলস আপনারা পাবেন, আপনারা যারা কোর্সে ইন্টারেস্টেড বা কোর্স বিষয়ে আরো বিস্তারিত জানতে চান অথবা কোর্স মডিউল পেতে চান, তারা চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করবেন। অ্যাডভান্টেজ বা এনএডিএল এর অফিস থেকে আপনাদেরকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। আমাদের এই হচ্ছে, আর কোর্স ফি আমরা হচ্ছে 7,500 টাকা রেগুলার ফি থাকে, তো আজকে সেমিনারে যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে এই হচ্ছে টোটাল, এবং শেষে একটা সিবি রাইটিং এর উপরে ক্লাস থাকে, যে সিবি কিভাবে করবেন। এই ক্লাসটা আমাদের সিনিয়র, আমাদের এমডি স্যার, ম্যানেজিং ডিরেক্টর, উনি নিজে নিয়ে থাকেন সিবি রাইটিং। বাকি যে ক্লাসগুলো আছে এগুলো আমি কন্টিনিউ করে থাকি ইনশাল্লাহ। কোর্সের বিষয়ে আমরা যে বিষয়গুলো শিখবো এটা হচ্ছে, আমরা অলরেডি বলেছি, আবারও বলছি, অটোক্যাডের একেবারে বেসিক থেকে শুরু হবে। যে জায়গাটাতে আপনি একেবারে বেসিক, আপনি সেই বেসিক থেকেই শিখতে পারবেন। আমি যদি কোর্স মডিউলটা আপনাকে ওপেন করি, এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল, যেখানে একেবারে আপনার অ্যাবাউট অটোক্যাড, স্টার্টিং অটোক্যাড, ইউজ অফ মাউস, বিভিন্ন কমান্ড, সেই কমান্ড গুলো কিভাবে কাজ করে, যেমন এখানে বিভিন্ন শেপ গুলো কিভাবে ডিজাইন করবেন, টোটালটা এখানে অটোক্যাডের যত কমান্ড গুলো আছে একজন ইলেকট্রিক্যাল হিসেবে কাজে লাগে আমাদের, সেই বিষয়টা আপনি টোটালটা এখানে শিখতে পারবেন। দেন এরপর আপনি বিভিন্ন স্যাম্পল ড্র করা শিখবেন, অটোক্যাড 2D এবং অটোক্যাড 3D, আইসোমেট্রিক 3D শিখবেন। অটোক্যাড 3D এক্স্যাক্টলি ইলেকট্রিক্যাল খুব একটা কাজে লাগে না, তারপরেও আমরা একটা ক্লাস 3D কিভাবে করতে হয় সেটা দেখাই। আর আমরা বাস্তবিক যে ভিউ দেখি, সেই ভিউ গুলো আসলে স্টুডিও ম্যাক্স দিয়ে করা। যদি আমি এখান থেকে আপনাদেরকে, এই যে ভিউটা দেখতেছেন এটা আসলে 3D স্টুডিও ম্যাক্স দিয়ে করা। আচ্ছা, আমরা এই জন্য এখানে যে বিষয়টা শেখাই সেটি হচ্ছে আপনার আইসোমেট্রিক থ্রিডি, থ্রিডি। এরপরে হচ্ছে আপনি কিভাবে বিভিন্ন ওয়্যার ইনসার্ট করবেন, ওয়্যার গুলো নাম্বারিং করবেন, টিম করবেন, বিভিন্ন কন্ট্রোল সার্কিট কিভাবে ড্র করবেন। এর পাশাপাশি আপনি এরপরে শিখবেন এসএলডি, একটা সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, অর্থাৎ 11 কেবি অপারেট লাইন থেকে শুরু করে এই যে একেবারে ডিবি পর্যন্ত কিভাবে যায়, এবং এইগুলোর উইথ, এর সাথে আপনার এই যে ড্রপ আউট ফিউজ ক্যালকুলেশন, এইচটি সাইড এর কেবল ক্যালকুলেশন শিখবেন, ট্রান্সফরমার সিলেকশন শিখবেন, এইচটি সুইচ গিয়ার সিলেকশন, এবং হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, পিএফআই ক্যালকুলেশন, এই টোটাল বিষয়গুলো আপনি শিখবেন এবং এগুলো ডিজাইন করে এটা ড্রয়িং করে পিডিএফ করতে পারবেন। এরপর ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, ইএলডি, অর্থাৎ একটা বাসা বাড়িতে কোথায় আপনার লাইট বসবে, কোথায় ফ্যান বসবে, সেগুলো কিভাবে কানেকশন করতে হয়, এই টোটাল বিষয়টা আপনি শিখতে পারবেন। এরপর শিখবেন হচ্ছে এলপিএস, লাইটনিং প্রোটেকশন সিস্টেম, কিভাবে ডিজাইন করতে হয় এবং এটার ক্ষেত্রে রিস্ক ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বিএনবিসি এনএফপিএ 780, এই রুলস গুলোর আলোকে শিখবেন। আমাদের এই কোর্সে এই বিষয়গুলো আপনি টোটালি শিখতে পারবেন। এছাড়াও ইলেকট্রিক কন্ট্রোল সার্কিট তৈরি করতে পারবেন। এবং আমরা অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল দুইটা সফটওয়্যার সমন্বয় করে শেখাই, যেন আপনি যে কোনো ভার্সন, যে কোনো সফটওয়্যার দিলে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ আমাদের এখানে লক্ষ্যটা এমন, যে কোনো ভার্সনেরই সফটওয়্যার দিক না কেন, অটোক্যাড 10, 20, 22, 16, যেটাই দিক, 24, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং শেষে আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে অনলাইন ভেরিফাই, আপনি যে কোনো জায়গা থেকে ভেরিফাই করতে পারবেন। এটি হচ্ছে অ্যাডভান্টেজের
অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইটে যে সার্টিফিকেট ভেরিফিকেশনে যদি যান, এখানে ভেরিফাই একটা কোড থাকবে আপনাদের। আমি এটা ডিপ্লোমার একটা কোড দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টও আমাদের এখানে করানো হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, পিএলসি, ভিএফডি, এইচএমআই, সার্ভো, এগুলোর ট্রেনিং করানো হয়ে থাকে। এছাড়াও আরো বেশ অনেকগুলো কোর্স আছে। তো এখানে আমি জাস্ট ভেরিফাইতে ক্লিক করলাম। এটা কোন স্টুডেন্ট আমরা একটু যদি দেখি, এটা একজনের নাম আসছে, সে কোন ডিপার্টমেন্ট থেকে ছিল, কোন পলিটেকনিক ছিল, কত সেশন ছিল, এবং এখানে তার ছবি ও ডিটেল চলে আসবে। এটা আরো একটু আপডেটের কাজ চলতেছে। এই হচ্ছে আমাদের টোটাল আমাদের এনডিএল এরও সেম আর একটা ওয়েবসাইট আছে, এনডিএল এর ওয়েবসাইট থেকেও এটা ভেরিফাই করা যায়। এই যে এখানে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল, কম্পিউটার এবং ইন্ডিভিজুয়াল যে কোর্স গুলো আছে সবগুলো এখান থেকে দেখা যায়। এই হচ্ছে আমাদের টোটাল কোর্সে কি শেখানো হবে সেই বিষয়টা। এই সম্ভবত আপনাদের কোশ্চেন থাকলে আমরা আরো আরেকবার কোশ্চেন নিব। এখন আপনারা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা সর্বপ্রথম আমরা জানি, আমরা এখন ব্রেকার সাইজ ক্যালকুলেশনে যাব। আমরা সার্কিট ব্রেকার যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের জানি আমরা সার্কিট ব্রেকারের রেটিংটা থাকে অ্যাম্পিয়ারে। অ্যাম্পিয়ারে যদি থাকে, সেক্ষেত্রে আমাকে সর্বপ্রথম কারেন্টটা বের করতে হয়। এখানে আমি একটা ফর্মুলা এখানে লিখছি, দেখেন। পি ইজ ইকুয়াল টু রুট থ্রি ভিআই কস থিটা, এটা থ্রি ফেজ সিঙ্গেল ফেজের জন্য পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। এই মেথড দিয়ে আমরা সাধারণত কারেন্টটা বের করব। কিন্তু আপনার কাছে যদি কে ভি এর মান থাকে, দ্যাটস মিন ট্রান্সফরমার থাকে, সরি এখানে লিখি কে ভি এ, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মান। তো আমরা শর্টকাটে যদি এটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি থ্রি পেজে আমরা হিসাব করি, তাহলে দেখেন এখানে আমাদের যদি কিলোওয়াট থাকে, কেভিএ থাকলে আমি পরে দেখাচ্ছি, কিলোওয়াট যদি থাকে, কিলোওয়াটের সাথে আপনি 1.8 গুণ করেন, তাহলে সরাসরি আপনি এম্পিয়ার পাবেন। আর যদি কেভিএ থাকে, তাহলে থ্রি ফেজের সাথে আপনার এই কেভিএ এর সাথে কেভিএ ইন্টু 0.0524 9, এটা গুণ করলে আপনার সরাসরি কিসের মান পাবেন? কারেন্টের ভ্যালু পেয়ে যাবেন। আচ্ছা, আর যদি আপনি হলো সিঙ্গেল ফেজের কিলোওয়াটের সাথে আপনি 0.68 গুণ করেন, তাহলে পাবেন, যেমন এখানে দেখেন 90 × 1.8 গুণ করলে 162 এম্পিয়ার হয়, 90 × 5.68 গুণ করলে 511 এম্পিয়ার হয়, সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের জন্য। আমরা এরপরে এখন একটা ব্রেকারের সাইজ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো। তো এখানে আমরা যদি দেখি, সার্কিট ব্রেকারের বিভিন্ন টাইপ আছে, আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। সার্কিট ব্রেকারের ক্যালকুলেশন যদি আমরা করি অ্যাকর্ডিং টু বিএনবিসি, যদি আপনি ফলো করেন, ওই যে একটু আগে একটা কারেন্ট বের করলাম, আমরা ওই কারেন্ট ধরে করব। লোড কারেন্টের সাথে আপনার 1.65 গুণ করতে হয়, দ্যাটস মিন আমরা সার্কিট ব্রেকারকে যদি এভাবে লিখি, সিবি, দ্যাটস মিন সার্কিট ব্রেকারের রেটিং সমান টোটাল যে ওই লোডের জন্য যে কারেন্ট পাইছি আই, এর লিখতে পারেন বা যা লিখবেন, এর সাথে এসএফ মানে সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর কত সেটা, তো এর সেফটি ফ্যাক্টর হিসেবে আমরা অ্যাকর্ডিং টু বিএনবিসি রুলস অনুসারে 1.65 হয়। আর যদি আপনি আরএসসি বা এনইসি এর আলোকে নেন বা এনএফপি এর আলোকে, তাহলে সেক্ষেত্রে আপনার 1.25 গুণ করতে হয়। আর 1.15 লোকাল, তো এটা কোনো স্ট্যান্ডার্ড না, এই জন্য আমরা এটা ইউজ সাধারণত করবো না। তাহলে এই দুইটা, এখন এই দুইটাকে ফলো করে যদি আপনি এখানে কাজ করেন, তাহলে কি ঘটবে আমরা সেটা একটু দেখি। একই ইসে বিএনবিসি তে বেশি আসবে প্রাইসটা, আর আমাদের ইসের ক্ষেত্রে কম আসবে। যেমন আমরা এরপরে যাই, তাহলে দেখেন এখানে একটা এক্সাম্পল আমরা তৈরি করলাম। সাপোজ এখানে হচ্ছে 139 এম্পিয়ার, এর সাথে যদি বিএনবিসির আলোকে ধরি, তাহলে 1.65 এম্পিয়ার, তাহলে এটা গুণ করলে আমার 229 এম্পিয়ার। এখন 229 এম্পিয়ার কি বাজারে পাওয়া যায়? না। তাহলে এর নেক্সট যে হায়ার সাইজ পাওয়া যায় সেটা নিতে হবে, কখনোই নিচে নামা যাবে না। সেজন্য আমরা এর হায়ার সাইজ পাওয়া যাচ্ছে উপরে 250, এটা অ্যাডজাস্টেবল পাওয়া যায়, আপনি অ্যাডজাস্টেবল কিনে, এই যে এখানে একটা নব থাকে, এই যে এইখানে এই নবে তিনটা মিনিং লেখা থাকে, একটা হচ্ছে মিনিমাম, একটা হচ্ছে মিড, আর একটা ম্যাক্স লেখা থাকে, ম্যাক্স, তিনটা আপনার লেখা থাকে। এখান থেকে আপনি এই নবটাকে সিলেক্ট করে মিনিমাম ম্যাক্স দিতে পারেন, এবং এটার এম্পিয়ারটা এর গায়ে লেখা থাকে। অথবা অনেক সময় এইভাবে না লেখা থাকে, এরকম লেখা থাকে যে 0.7 লেখা থাকলো একটা, ধরেন সাপোজ 0.7, 0.8, একটা হচ্ছে 1 থাকতে পারে।
তার মানে আপনার ওয়ান মানে কি, ও যত এম্পিয়ার, 100 এম্পিয়ার হলে 100 এম্পিয়ার, যদি 8 হয় তার মানে কত, 80 এম্পিয়ার, 7 হলে 70 এম্পিয়ার। এরকম ভাবে অনেক সময় এইভাবে থাকে, দুই ভাবে থাকে, আমরা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, যদি ওই সেম রেটিং এর 139 এম্পিয়ারের জন্য আমরা এনএফপিএ বা এনইসি বা আরএসসি রুলস অনুসারে ডিজাইন করি বা ক্যালকুলেশন করি, ওটা 1.25, তাহলে 173। ডিফারেন্স দেখতেছেন কত? এখানে প্রায় 25 আর ওইদিকে 25, 50 এম্পিয়ারের ডিফারেন্স। তাহলে আমরা এর জন্য 173 পাওয়া যায় না, নেক্সট সাইজ কত, 200, তাহলে 200 এম্পিয়ার। তার মানে 50 এম্পিয়ারের ব্রেকারের কম বেশি হচ্ছে আমাদের বিএনবিসি এবং এনএফপি। তাহলে আমরা কোনটা ইউজ করব? আমাদের দেশের প্র্যাকটিসে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই 50 আর বেশি না নিয়ে আমাদের এইটা ইউজ করা, এনএসি বা আরএসসি রুলসটা বেশি ফলো করা হয়ে থাকে। এতে কস্টও কমে, কারণ কোম্পানি চিন্তা করে সবসময় কস্ট মিনিমাইজ। আর লোকালে যদি 159 আসে, সেটা 160 এম্পিয়ার পাওয়া যায়, এটা তো এটা নট অ্যাকসেপ্টেবল। আমরা এটা কোনো স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্টেবল না বলে এটাকে আমরা ক্যালকুলেশন করব না। এই হচ্ছে আমাদের একটা ব্রেকার ক্যালকুলেশন। ঠিক আমরা যদি এখান থেকে আহ, এখানে যাই, এই এসএলডি তে যদি আমরা চলে যাই, তাহলে দেখবেন এসএলডি তে আমাদের এজ লাইক এখানে এই যে ব্রেকার আছে, এইভাবে আমরা ব্রেকার ক্যালকুলেশনটা করতে পারি। এই ড্রপ আউট ফিউজটা ক্যালকুলেশন যদি আমরা করতে চাই, তাহলে আমার এই ট্রান্সফরমারের সাপেক্ষে এইচটি সাইডের কারেন্টটা বের করতে হবে, কারেন্ট বের করে দিয়ে আমরা তার সাথে সেফটি ফ্যাক্টর গুণ করব, গুণ করে এটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এইভাবে আমরা কেবল, তারপরে আদার্স যে থিম, ট্রান্সফরমার ক্যালকুলেশন, এই বিষয়গুলো থাকবে। এখন আমরা যদি একটু ইএলডি তে যাই, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রামে আমরা এই যে ফিটিং ফিক্সার গুলো বসাচ্ছি, এগুলো বিএনবিসি এর আলোকে অনেক রুলস আছে। আমরা এখানে বিএনবিসি তে যাচ্ছি। বিএনবিসি একটা অনেক হিউজ বড় এটা, আমরা শুধু ইলেকট্রিক্যাল পার্টটা আলাদা করা আছে, এখানে আমাদের এই সম্পর্কে বলা আছে। যেমন আমি যদি একটা জায়গাতে আপনাদেরকে একটু দেখাই, প্রথমে এটা হিউজ স্পেস, এটা হচ্ছে আমরা কোন এক জায়গায় কি পরিমাণ লাইট লাগে এটা হিসাব করে আমরা লুমিনাক্স মেথডে, সেই লুমিনাক্স মেথডে কোন রুমের জন্য কি পরিমাণ আলো লাগবে এটা আমরা বিএনবিসি থেকে ফলো করে থাকি। এখানে বিএনবিসি তে একটা রুলসে আমরা যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এইখানে বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লাইট, এটা 4021 নম্বর পেজে আছে। তো এখানে অনেক কিছু লাইটের বিষয়ে বলা আছে। দেন এখানে বলতেছে রিকমেন্ডেশন ভ্যালুস ইলুমিনেশন ফর দ্য রেসিডেন্সিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কোথায় কি পরিমাণ আলো উদ্ভাটন লাগবে সেটা আমরা দেখি। তো এটার জন্য তার আগে যদি আসেন, তাহলে এখানে স্পেসিফিক ভাবে আমাদের বলা আছে এটা কোন মেথডে ক্যালকুলেশন কোথায়, লুমেন মেথডে ক্যালকুলেশন কোথায়। এই যে এখানে দেখেন বিএনবিসির 1.3.2 আর্টিকেলের 1.3.2.1 এ বলা আছে indoor to determine the necessary number of lamps and luminaires for specific illumination level or average illumination obtained a particular lighting design. The lumen method calculate shall be employed. মানে আমাদের লুমেন মেথডটা এখানে এমপ্লয় করতে হয় বা অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে আমাদের লাইটিং ক্যালকুলেশনের ইস্যুতে আছে। তাহলে আমরা লাইটিং ক্যালকুলেশন এই মেথডে করব। এখন ওই মেথডে করার সময় আমরা যদি এখানে যাই, তাহলে আমাদের লাইন দেখেন, এখানে আমি যদি একটা সাপোজ এডুকেশনাল বিল্ডিং এ যাই, এটা বলছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেখানে বেডরুমে জেনারেল ক্ষেত্রে 70 লাক্স আলো দরকার। আপনার বেড হেড উইথ যদি ড্রেসিং টেবিল থাকে 200, কিচেনে 200, এখানে হচ্ছে ডাইনিং রুমে 150, বাথরুমের ক্ষেত্রে জেনারেল 100, যেখানে সেভ করায় বা মেকআপ করায় এমন ওয়াশরুমের ক্ষেত্রে এখানে 300, সিঁড়িতে 100, লাউঞ্জে 100, এরপর হচ্ছে গ্যারেজ বা 100, এন্ট্রান্স হল যদি এটা আলাদা, এটা পার্টটা আলাদা আছে। তারপর হচ্ছে আপনার এই যে বেসমেন্ট কার পার্কে 100, তারপর হচ্ছে সুইং এর ক্ষেত্রে আপনার এখানে 600, তারপর হচ্ছে যেখানে হোমওয়ার্ক বা করায় রিডিং করায় সেখানে 300। এরপর আপনি যদি দেখেন এখানে সেম ভাবে এখানে এডুকেশনাল বিল্ডিং এর ক্ষেত্রে জেনারেল কোন স্কুল কলেজ অ্যাসেম্বলি হলে 150, ওই ইউজ করা হয় তখন 300। এরপর আপনার হচ্ছে এখানে এরকম ভাবে আরো দেখেন, এই যে ল্যাবরেটরিতে 350, আর্ট রুমে 400, পরে হচ্ছে আপনার অফিসে 300, করিডোরে 100, জিমনেসিয়ামে ক্ষেত্রে আছে। লাইব্রেরিতে কত হবে, লাইব্রেরি আলাদা টেবিল আছে, লিভিং কোয়ার্টার আলাদা টেবিল আছে। ডক্টরস হসপিটালের ক্ষেত্রে দেখেন এখানে যেখানে আমাদের ডক্টর এক্সাম যে রুম গুলো আছে সেখানে কত হয়, ডিসপেন্সারিতে কত হবে, সবগুলো এরকম করে উল্লেখ আছে। আমরা এইখান থেকে হিসাব করে ডিজাইন নিয়ে দেন আমরা লুমিনেক্স মেথড ক্যালকুলেশন করার মধ্য দিয়ে এখানে আমরা লাইট কোথায় কয়টা লাগবে না লাগবে কোম্পানি বেসিস করে এগুলো নির্ধারণ হয়। সেম ভাবে একটা ফ্যান আপনি আরেকটা ফ্যান থেকে কত দূরত্বে বসাবেন
ফ্যানটা ফ্লোর লেভেল থেকে কত উচ্চতা হবে, এই বিষয়গুলো কিন্তু আমার এই বিএনবিসি থেকে আমরা পাবো। এখানে অনেক টাইপের আছে, তো মানে বিল্ডিং এর ক্রাইটেরিয়া অনুসারে সবগুলো দেওয়া আছে। তো এরপরে আমরা যদি যাই ফ্যান টাইপ দেখি, এরপরে এগুলোর শর্টকাট স্লাইড করা আছে, যেখানে আমরা হিসাব করি যে আমাদের কোন আর্টিকেলে কোনটা বলা আছে, সেখান থেকে আমরা কোনটা নিব, সেই বিষয়গুলো আমাদের সেই শর্টকাটের ভিতরে থাকে। এই যে দেখেন এখানে বলা হচ্ছে কার লোড কত হবে, সেই লোডটা আমরা এখান থেকে হিসাব করতে পারি। এভাবে আমরা বিএনবিসি তে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। এখানে ফ্যান আউটলেট, এরপরে দেখেন এখানে মিনিমাম কত এম্পিয়ারের আমার পেন গুলো লাগে, এই টোটাল বিএনবিসি আমরা রিড করি। এই রিড করে করে দেন তারপর আমরা এখানে ইএলডি তে কোথায় কি হবে। এই যে দেখেন এখানে ফ্যানের সাইজ, এখানে রিকমেন্ডেশন অফ ফ্যান সাইজ, একটা ফ্যানের একটা এরিয়াতে কতটুকু জায়গায় কতটুকু ফ্যান লাগবে, আপ টু 6, মানে 6 এর আগ পর্যন্ত সাধারণত আমরা এত সুইপ লাগে, দ্যাটস মিন এটা সমান সমান 36 ইঞ্চি আসে। আর এটা হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত আমরা 1250 ইউজ করি, দ্যাটস মিন 48 ইঞ্চি যে ফ্যানটা আছে সেটা। আর এর উপরে 9 থেকে 12 বর্গ মিটারে আমরা ইউজ করে থাকি 56 ইঞ্চি যে ফ্যানটা আছে এটা। এরপরে এই ফ্যানগুলোর ক্ষেত্রে আমরা কি করি, এই ফ্যানটা যখন আমরা বসাই, এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে হাইট ফ্রম দ্য বেস ব্লেড অ্যাবভ ফিনিশ ফ্লোর 2.5, দ্যাটস মিন এই ফ্যানটা আমার ফিনিশ ফ্লোর লেভেল থেকে 2.5 মিটার থাকে আমার হচ্ছে যেই ফ্যানের ব্লেডটা আছে, এর উপরে আমরা দিব না। যতই আপনার ফ্লোর হাইট অনেক বড় থাকুক না কেন, আমরা তখন এটা কোনো রড দিয়ে ঝুলাই দিই। এবং দেখেন এখানে স্পেস, লার্জ রুমের ক্ষেত্রে এটা 3 থেকে 3 মিটার বোর্ড থাকে, একটা থেকে আরেকটা বসানোর ক্ষেত্রে কত ডিরেকশন হবে, বিষয়গুলো আমরা বিএনবিসির আলোকে হিসাব করে দেন আমরা এগুলো করে থাকি আমাদের টোটাল যে পড়াশোনাটা। এর উপর ভিত্তি করে দেন আমরা এই ডিজাইনটা, যে এখানে যে আমার ইএলডি আছে এই ইএলডিটা ডিজাইন করে যে কত হইতে হবে একটা থেকে, যেমন এখানে দেখেন একাধিক বসানো আছে, তাহলে ডিস্টেন্স সেম আছে কিনা, ইন্টারকম গুলো কিভাবে বসবে, এই ডিটেলসটা এখানে থাকে। পরে আমাদের যে বিষয়টা সেটি হচ্ছে ইএলডি। এই যে ইএলডি আছে এই ইএলডি গুলো আমরা কিভাবে, সরি, এলপিএস, এলপিএস এর ক্যালকুলেশন আমরা বিএনবিসি এবং এনএফপিএস 780 আলোকে করে থাকি। আচ্ছা, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। আচ্ছা, আমাদের এছাড়াও অটোক্যাড ছাড়াও আমাদের আরো কিছু প্রফেশনাল কোর্স আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, পিএলসি, ভিএফডি, এইচএমআই, সার্ভোডেভ, স্কাডা। প্রফেশনাল অটোক্যাড ছাড়াও ইলেকট্রিক্যাল বিভিন্ন এই যে অডিট ফ্যাক্টরি গুলো, সেই অডিট গুলো কিভাবে করতে হয়, ডিজাইন ইনস্টলেশন ফর আরএসসি নির্ভর অডিট। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স, এরপরে সিমেন্স টিআই পোর্টাল প্রোগ্রাম আছে, এবিসি লাইসেন্স জব, বিভিন্ন ইলেকট্রিক্যাল সাবস্টেশন ডিজাইন, প্যানেল বোর্ড ডিজাইন, এরকম কিছু প্রফেশনাল কোর্স আমরা এখানে অফার করে থাকি। এই যে আমাদের টোটাল ইলেকট্রিক্যালের যে কোর্স গুলো এখানে অল ওভার দেওয়া আছে। আর আমাদের ঠিকানা হচ্ছে অ্যাডভান্টেক, উত্তরা 6 নম্বর সেক্টর, 8 নম্বর রোড, 14 নম্বর হাউস। আর গাজীপুরের ঠিকানা হচ্ছে আব্দুল সাত্তার সদনে, ডুয়েট, গাজীপুর।